মুঠোফোন কোম্পানি গ্রামীণফোনের ডাটাবেজে হানা পোস্টপেইড সিমে ক্রেডিট বাড়িয়ে ৩ কোটি টাকা আত্মসাৎ। কল সেন্টার পরিচালনায় চুক্তিবদ্ধ প্রতিষ্ঠানের ৪ কর্মী গ্রেফতার। পাবনায় সরকারি জমি দখল করে ভবন নির্মাণের অভিযোগ। ইউএনওর ব্যক্তিগত গাড়ি চালকের বিরুদ্ধে ইজারা নেয়ার দাবি অভিযুক্তের, তদন্ত করে ব্যবস্থা নেয়ার আশ্বাস। এবং আবারও ওয়াশিংটন মস্কো দ্বন্দ্ব চরমে। মার্কিন নির্বাচনে হস্তক্ষেপের জন্য চড়া মূল্য দিতে হবে পুতিনকে, হুঁশিয়ারি বাইডেনের, অভিযোগ প্রত্যাখ্যান রাশিয়ার। বেসরকারি মোবাইল অপারেটর গ্রামীণফোনের অভ্যন্তরীণ ডেটাবেজে ঢুকে পোস্টপেইড সিমের মালিকানা পরিবর্তন ও ক্রেডিট লিমিট বাড়িয়ে প্রায় ৩.৫ কোটি টাকা আত্মসাৎ করেছে একটি চক্র। চক্রের ৪ সদস্যকে গ্রেফতারের পর সিআইডি বলছে, গ্রামীণফোনের কল সেন্টার পরিচালনায় থার্ড পার্টি হিসেবে চুক্তিবদ্ধ ২টি প্রতিষ্ঠানের কর্মী তারা। এ চক্রে আরও কয়েকজনের জড়িত থাকার প্রমাণ পেয়েছে সিআইডি। বুলবুল রেজা রিপোর্ট। বেসরকারি মোবাইল সেবাদাতা প্রতিষ্ঠান গ্রামীণফোনের ডাটাবেজে ঢুকে একটি চক্র কোটি টাকা হাতিয়ে নিয়েছে এমন অভিযোগে ১ জানুয়ারি ডিজিটাল সিকিউরিটি আইনে একটি মামলা করে কর্তৃপক্ষ। মামলাটি তদন্ত করে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ সিআইডি। জেনিক্স ইনফোসিস লিমিটেড ও উইপ্রো লিমিটেড গ্রামীণফোনের কল সেন্টার পরিচালনায় থার্ড পার্টি হিসেবে চুক্তিবদ্ধ ২টি প্রতিষ্ঠান। তদন্তে বেরিয়ে আসে টাকা আত্মসাতের ঘটনায় জড়িত এই ২টি প্রতিষ্ঠানের কয়েকজন কর্মী। ঘটনায় জড়িত থাকার অভিযোগে প্রতিষ্ঠান দুটির ৪ কর্মীকে গ্রেফতার করেছে সিআইডি। তাদের মধ্যে ২ জন আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দিও দিয়েছেন। ৩,৪০,০০,০০০ টাকা সেখান থেকে বিভিন্ন কল সেন্টারে সিমের এগেইনস্টে তারা এগুলো নিয়ে গেছে, ট্রান্সফার করে নিয়ে গেছে। তদন্ত শুরু করতে গিয়ে আমরা দেখলাম যে এখানে বেশ কিছু লোক জড়িত। তার মধ্যে আমরা ৪ জনকে অ্যারেস্ট করেছি। ৪ জনকে অ্যারেস্ট করে আমরা ওদেরকে যখন জিজ্ঞাসাবাদ করি, তার মধ্যে ২ জন অলরেডি কোর্টে তাদের কনফেশনাল স্টেটমেন্ট দিয়েছে। পুলিশ বলছে ২০১৯ সালের আগস্টে কল সেন্টারের ওই কর্মীরা প্রতিষ্ঠানটির সিস্টেমে অবৈধভাবে প্রবেশ করে। প্রথমে ১৬টি পোস্টপেড সিমের ক্রেডিট লিমিট বাড়িয়ে ১৩ লাখ টাকা ট্রান্সফার করে। ওই বছরের অক্টোবর এবং ২০২০ সালের জানুয়ারিতে আরও ১১টি সিমের লিমিট বাড়িয়ে ৭২ লাখ টাকা আত্মসাৎ করে। এসব টাকা উত্তোলনের জন্য ফ্লেক্সিলোডের দোকানদারদের সঙ্গে চুক্তি করে চক্রটি। এছাড়াও বিভিন্ন ধরনের মিনিট ও ইন্টারনেট প্যাকেজ বিক্রি বাবদ ওই টাকা তারা ব্যবহার করে। ট্রানজ্যাকশন হওয়া টাকা গ্রামীণফোনের ব্যাংক অ্যাকাউন্টে জমা না হওয়ায় বিষয়টি তাদের নজরে আসে। প্রতারণার বিষয়টি বুঝতে পেরে সিমের লিমিটের টাকা জব্দ করে প্রতিষ্ঠানটি, যদিও তার আগেই কোটি টাকা হাতিয়ে নেয় চক্রটি। ওরা যদি জানে যে এটা স্টোলেন প্রপার্টি, স্টোলেন মানি, সেটা তারা বিক্রি করছে, তাহলে আমরা তাদেরকে ইনভলভ করবো, আমরা তাদেরকে জিজ্ঞাসাবাদ করার প্রয়োজন রয়েছে। চক্রের বাকি সদস্যদের গ্রেফতারের চেষ্টা করছে সিআইডি। প্রাইভেট লাইফ সম্পর্ক। বুলবুল রেজা, সময় সংবাদ, ঢাকা। এর আগে সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে ১০১ বার তোপধ্বনিতে শুরু হয় মুজিব শতবর্ষের আনুষ্ঠানিকতা। ১০০ বছর আগে জন্মেছিলেন যে মহানায়ক, তার প্রতি শ্রদ্ধা জানায় জাতি। দিনের শুরুতে ধানমন্ডি ৩২ নম্বরে শ্রদ্ধা জানান রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পরে সর্বস্তরের মানুষের জন্য খুলে দেয়া হয় ৩২ নম্বরের ফটক। হাজার বছরে নিপীড়িত বাঙালির মুক্তির অগ্রদূত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে ভোরের আলো ফুটতে ধানমন্ডি ৩২-এ জাতির জনকের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ। এরপরই সরকার প্রধান হিসেবে প্রধানমন্ত্রী ও বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা পুষ্পার্ঘ্য অর্পণ করেন জাতির জনকের প্রতিকৃতিতে। এই সময় সামরিক বাহিনীর একটি চৌকস দলের গার্ড অব অনারের মাধ্যমে স্মরণ করা হয় মহাকালের এই শ্রেষ্ঠ বাঙালিকে। পরে সবার উপস্থিতিতে শেখ মুজিবুর রহমানের আত্মার মাগফিরাত কামনায় দোয়া ও মোনাজাত করা হয়। সেই সময় প্রধানমন্ত্রীর সঙ্গে ছিলেন বঙ্গবন্ধুর ছোট মেয়ে শেখ রেহানাও। পরে জাতির জনকের প্রতিকৃতিতে শ্রদ্ধা জানান জাতীয় সংসদের স্পিকার ও প্রধান বিচারপতি। এরপর শ্রদ্ধা জানান আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সহ দলের কেন্দ্রীয় নেতারা। সকল অপশক্তিকে শেখ হাসিনার নেতৃত্বে পরাজিত করে আমরা বঙ্গবন্ধুর চিরলালিত স্বপ্নের সোনার বাংলা
প্রতিষ্ঠা করব। পরে একে একে শ্রদ্ধা জানাতে আসে আওয়ামী লীগের সহযোগী সংগঠন সহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতাকর্মীরা। ফেরদৌস লিপি, সময় সংবাদ, ঢাকা। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, করোনার কারণে স্কুলে যেতে না পারলেও ঘরে বসে পড়াশোনায় মনোযোগী হতে হবে। পরিস্থিতি ভালো হলে খুলে দেয়া হবে স্কুল। বুধবার সকালে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী এবং জাতীয় শিশু দিবস 2021 উদযাপন লক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে ভার্চুয়ালি অংশ নিয়ে তিনি একথা বলেন। প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশকে 2041 সালের মধ্যে উন্নত সমৃদ্ধ রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে সব ধরনের পদক্ষেপ নিচ্ছে আওয়ামী লীগ সরকার। বিশেষ এই দিনটাকে নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে এবারও উদযাপিত হচ্ছে জাতীয় শিশু দিবস। মুজিব শতবর্ষে বিশেষ এই ক্ষণে দিবসটির আনুষ্ঠানিকতা হলো ভার্চুয়াল মাধ্যমে। টুঙ্গিপাড়ায় আয়োজিত শিশু সমাবেশে গণভবন থেকে যোগ দেন বঙ্গবন্ধু কন্যা। তাকে সরাসরি না পাওয়ার আক্ষেপ সোনামণিদের কণ্ঠেও। আপনি যদি আমাদের কাছে থাকতেন আমাদের আরো অনেক ভালো লাগতো। মাননীয় প্রধানমন্ত্রী, আমরা আপনাকে অনেক মিস করছি। অনুষ্ঠানে আমার বঙ্গবন্ধু শিরোনামে শিশু কিশোরদের রচনা প্রতিযোগিতার বিজয়ীদের হাতে প্রধানমন্ত্রীর পক্ষে পুরস্কার তুলে দেয়া হয়। শেখ হাসিনা বলেন, জাতির পিতার জন্মই যেন হয়েছিল দুঃখী মানুষের পাশে দাঁড়ানোর জন্য। আমরা সরকারে আসার পর থেকে অনেকগুলি পদক্ষেপ নিয়েছি। জাতির পিতা যেমন শিশু অধিকার আইন করেছেন, আমরা প্রতিবন্ধী কল্যাণ ফাউন্ডেশন করেছি, যেমন প্রতিবন্ধীরাও লেখাপড়ার সুযোগ পায়, খেলাধুলার সুযোগ পায়। করোনার এই বৈরী সময়ে গৃহবন্দী শিশুদের নিয়মিত লেখাপড়ার পাশাপাশি খেলাধুলারও পরামর্শ দেন সরকার প্রধান। এই করোনার এই প্রাদুর্ভাব কেটে যাবে এবং স্কুল আমরা তখনই খুলে দেব, তোমরা স্কুলে যেতে পারবে, সেই সাথে খেলাধুলা তোমরা করতে পারবে এবং এখনও করতে পারো। পরে শিশু কিশোরদের পরিবেশনায় সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রাশেদ লিমন, সময় সংবাদ, ঢাকা। ফ্রান্সে যথাযোগ্য মর্যাদায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপন করা হয়েছে। প্যারিস থেকে আরও জানিয়েছেন লুৎফুর রহমান বাবু। উৎসব মুখর পরিবেশে শ্রদ্ধা আর ভালোবাসায় ফ্রান্সে বঙ্গবন্ধুর 101তম জন্মবার্ষিকী উদযাপন করা হচ্ছে। এ উপলক্ষে ফ্রান্সের বাংলাদেশ দূতাবাসের আয়োজনে সকালে জাতীয় পতাকা উত্তোলন সহ নানা অনুষ্ঠানমালার আয়োজন করা হয়। করোনা সংকটের কারণে ভার্চুয়াল প্ল্যাটফর্মে আয়োজিত এই অনুষ্ঠানে অংশগ্রহণ করেন সমাজের বিশিষ্ট ব্যক্তিবর্গ। অনুষ্ঠানে রাষ্ট্রদূত বলেন, স্বাধীন সার্বভৌম একটি বাংলাদেশই হচ্ছে বাংলার শিশুদের জন্য বঙ্গবন্ধুর একটি শ্রেষ্ঠ উপহার। এদিকে স্থানীয় আওয়ামী লীগ ও বঙ্গবন্ধু প্রেমীরা বলছেন, স্বাধীন সার্বভৌম বাংলাদেশ ও নারীর ক্ষমতায়নে বঙ্গবন্ধুর অবদান ছিল অনস্বীকার্য। করোনা মহামারীতে ইউরোপে কোথাও আমরা গণজমায়েত করতে পারতেছি না। বঙ্গবন্ধু আত্মজীবন এটা ফরাসি ভাষায় অনুবাদ হয়েছে। এটা আমাদের আজকের প্রজন্ম, আমাদের পরবর্তী প্রজন্ম, আমাদের বাচ্চারা এই বইটা দেখতেছে, দেখার পর এরা বঙ্গবন্ধুকে জানতেছে। জাতির জনক যুবকদেরকে যেভাবে উৎসাহিত করেছিল তার 7ই মার্চের ভাষণের মধ্য দিয়ে, এবং দেশকে বিনির্মাণে তার যে স্বপ্ন ছিল জাতির জনকের তনয়া, সেই স্বপ্নকে বাস্তবে রূপ দেওয়ার জন্য দিনরাত পরিশ্রম করছেন। ফ্রান্সে ফরাসি ভাষায় বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনীর বই অনুবাদ করে তা এদেশে বেড়ে ওঠা নতুন প্রজন্মের হাতে তুলে দেওয়া হচ্ছে। এই বই পড়ে তারা বঙ্গবন্ধুর জীবন আদর্শ সম্পর্কে জানতে পারবে এবং তারা তাদের জীবনকে সেভাবেই গড়ে তুলবে। তাদের কাছে এমন প্রত্যাশা করছেন বঙ্গবন্ধু প্রেমীরা। মোহাম্মদ লুৎফুর বাবু, সময় সংবাদ, প্যারিস। ইউরোপের বিভিন্ন দেশের বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উদযাপনের খবর জানাতে এই মুহূর্তে ফ্রান্সের প্যারিসে আছেন সহকর্মী লুৎফুর রহমান বাবু। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। বাবু। মামুন, উৎসব মুখর পরিবেশে আর নানা আয়োজনের মধ্য দিয়ে ফ্রান্সে বঙ্গবন্ধুর 101তম জন্মবার্ষিকী উদযাপিত হয়েছে। বাংলাদেশ দূতাবাসের আয়োজনে এখানে সকালে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। পরবর্তীতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত এবং অন্যান্য ধর্মগ্রন্থ পাঠ করা হয়। সেই সাথে মহামান্য রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রী এবং পররাষ্ট্র প্রতিমন্ত্রীর বাণী পাঠ করা হয় এবং মোনাজাতে বঙ্গবন্ধু এবং তার পরিবারের যে সদস্যরা শহীদ হয়েছেন তাদের রুহের আত্মার মাগফেরাত
কামনা করে বিশেষ মোনাজাত করা হয় এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করা হয়। দিনব্যাপী শুধু এখানকার ফ্রান্সের বাংলাদেশ দূতাবাস নয়, ইউরোপের বিভিন্ন দেশের বাংলাদেশ দূতাবাস, সর্ব ইউরোপিয়ান আওয়ামী লীগ এবং স্থানীয় আওয়ামী লীগ প্রত্যেকটি দেশেই আসলে নানা আয়োজনের মধ্য দিয়ে এই দিনটি পালন করেছে। তবে আপনাকে এখানে জানিয়ে রাখি, যেহেতু এখন করোনার মহামারী চলছে, সে কারণেই অধিকাংশ অনুষ্ঠানগুলোই শুধুমাত্র ভার্চুয়ালের মধ্যেই সীমাবদ্ধ ছিল এবং সেই ভার্চুয়ালে অনেক সময় সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়েছে, শিশু কিশোরদের অংশগ্রহণে বিভিন্ন অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশিত হয়েছে এবং বাংলাদেশ দূতাবাসে একটি প্রামাণ্য চিত্র সেখানে প্রদর্শিত হয়েছে। রাষ্ট্রদূত সেখানে বলেছেন যে বঙ্গবন্ধুর যে আত্মজীবনী রয়েছে, বঙ্গবন্ধুর জীবন থেকে যেন শিক্ষা নিয়ে, বিশেষ করে নতুন প্রজন্মকে যেন বা যে শিশু কিশোররা বেড়ে উঠছে তাদেরকে যেন তাদের অভিভাবকরা বঙ্গবন্ধুর যে আত্মত্যাগ ছিল, যে দেশপ্রেম ছিল, সেই বিষয়ে তাদেরকে জ্ঞাত করেন, তারা যেন সেভাবেই আসলে বেড়ে ওঠে। আমি এখানে এখন একজন অতিথির সাথে কথা বলবো যিনি ফ্রান্সে বঙ্গবন্ধুর ভাস্কর্য স্থাপনের জন্য চেষ্টা করছেন। আমার সাথে রয়েছেন অল ইউরোপিয়ান বাংলাদেশ অ্যাসোসিয়েশন আইবার মহাসচিব কাজী এনায়েতুল্লাহ। আপনাকে স্বাগত জানাচ্ছি। আপনি ফ্রান্সে বঙ্গবন্ধুর ভাস্কর্য স্থাপন করেছেন, কবে সেটি শুরু করেছিলেন এবং সেটি আসলে এখন কি পর্যায়ে রয়েছে? ধন্যবাদ। সময় টিভি দর্শক সবার উদ্দেশ্যে বলছি যে বঙ্গবন্ধুর এই ১০০তম জন্মবার্ষিকী উপলক্ষে আজকে আমাদের সুযোগ হয়েছে এই ৫০তম বাংলাদেশের যে স্বাধীনতা বার্ষিকী আসতে যাচ্ছে এই বছর, সেই পরিপ্রেক্ষিতে যে এই দিনে এই বছরই আমরা আমাদের পক্ষে সম্ভব হয়ে আশা করছি যে বাংলাদেশের স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নাম অনুসারে একটা স্কোয়ার এবং সেই সঙ্গে একটা ভাস্কর্য, ওনার ভাস্কর্য এখানে একটা শহর প্যারিস থেকে প্রায় ২০০ কিলোমিটার দূরে বার্গান্ডি এলাকায় একটা অত্যন্ত ঐতিহাসিক শহর, যে শহরের নাম হচ্ছে পারেলোমুনিয়াল। সেই শহরের মেয়র, সিনেটর, পার্লামেন্টেরিয়ান, ওনাদের সঙ্গে আমরা উদ্যোগ নিয়েছিলাম ২০১১ সাল থেকে এই বঙ্গবন্ধু স্মৃতিকে ধরে রাখার জন্য এই ইউরোপের মাটিতে, এই ফ্রান্সের মাটিতে। সেটা ওনারা সম্মত হয়েছিলেন এবং ২০১১ সালের ২০ ডিসেম্বর ফ্রেঞ্চ পার্লামেন্টের সম্মেলন কক্ষে একটা সাংবাদিক সম্মেলনের মাধ্যমে আমরা এই ঘোষণা দিয়েছিলাম। মাননীয় মেয়র মিস্টার জমার্ক নেম, যিনি এই ঘোষণা দিয়েছিলেন যে ওনার পার্লামেন্টেরিয়ান যারা আছেন ওখানকার, ওনার যারা অ্যাডমিনিস্ট্রেটিভ আছেন তাদের নিয়ে ওনারা সম্মত হয়েছেন বঙ্গবন্ধুর এই ঐতিহাসিক একটা ভাস্কর্য যেন বিশ্বের বিভিন্ন দেশে অনেক ক্ষেত্রে স্থাপিত হয়েছে, ফ্রান্সের মাটিতেও সেটা তারা সেই সম্মানিত বোধ করছিলেন সেখানে স্থাপন করার ক্ষেত্রে। তো সেটা পরবর্তী পর্যায়ে অনেক প্রশাসনিক কার্যকলাপ চলেছে। আমাদের বাংলাদেশের সরকারের এই দেশে মাননীয় রাষ্ট্রদূত জনাব শহীদুল ইসলাম সাহেব দুবার এই পারুলিমনিয়াল শহরে গিয়েছিলেন এবং ওখানে গিয়ে মেয়র সাহেব বা ওনার যারা অ্যাডমিনিস্ট্রেটিভ আছেন তাদের সঙ্গে আলোচনা করেছেন এবং মেয়র সাহেবের খুব একটা ইচ্ছা ছিল যে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা, যার পিতা হচ্ছেন আমাদের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, ওনার মাধ্যমে উনি এসেই যেন সেই ভাস্কর্য উন্মোচন করেন এবং জাতিসংঘ একটা গার্ডেন আছে জাতিসংঘের নাম অনুসারে, সেই গার্ডেনে একটা কোনায়, গার্ডেনটা যেটা একটা বড় স্কোয়ারের সামনে এবং একটা কোনার মধ্যেই বঙ্গবন্ধুর ভাস্কর্য স্থাপনের স্থান নির্ধারণ করা হয় এবং উল্লেখ করা যায় যে এই শহরে যীশু খ্রিস্টের সেই সময়কার কিছু কাপড় চোপড় একটা বড় চার্চের মধ্যে সংরক্ষিত আছে। তার পরিপ্রেক্ষিতে বিশ্বের বিভিন্ন দেশ থেকে খ্রিস্টান ধর্মাবলম্বী অনেক পর্যটক এখানে সেটা দেখতে আসেন এবং হয় 14-15 মিলিয়ন বিভিন্ন দেশ থেকে লোকজন এখানে আসে সেটা দেখার জন্য। আপনি আসলে সে কারণেই মনে করছেন যে সেখানে বিশ্বের বিভিন্ন দেশের পর্যটকরা যাবেন, আমাদের জাতির জনক সম্পর্কে জানবেন, আপনি কি সে কারণেই আসলে সেই শহর? না, সেটা তো একটা ব্যাপার থাকেই যে বিশ্বের মানুষ এটা দেখতে পাবে, কিন্তু আমাদের উদ্দেশ্য ছিল যিনি বাংলাদেশের স্রষ্টা, যার স্বপ্ন বাস্তবায়িত হয়েছে বাংলাদেশ সৃষ্টির মাধ্যমে, তার সঙ্গে অনেকেই সঙ্গী ছিলেন, সাথী ছিলেন, কিন্তু স্বপ্ন তো উনি দেখেছিলেন। সেটার পরিপ্রেক্ষিতে ওনার স্মৃতিকে আমাদের পরবর্তী প্রজন্মের জন্য, ইউরোপে আমরা যারা বাস করি দীর্ঘদিন যাবৎ বা পরবর্তী যারা আসবেন, আমরা হয়তো একদিন থাকবো না, আমাদের পরবর্তী প্রজন্ম থাকবে, তাদের প্রজন্ম থাকবে, এই ক্ষেত্রে যেন সেটা একটা স্থায়ীভাবে একটা আমরা কিছু করতে পারি, তার পরিপ্রেক্ষিতে বঙ্গবন্ধু সবার হৃদয়ে বেঁচে থাকবেন। এবং সেই ক্ষেত্রে উল্লেখ করা যায় যে আমাদের এই ব্যাপারে কাজ করতে গিয়ে অনেক
ইতিহাস আমাদের নিতে হয়েছে। ঢাকা বাংলাদেশ থেকে বিভিন্ন পর্যায়ে আমরা অনেক ধরনের ডকুমেন্টেশন নিয়ে এসেছি, সেটা হোক আমাদের স্বাধীনতার, পাকিস্তানের স্বাধীনতা ওই সময় থেকে 47 সাল থেকে 52 ভাষা আন্দোলন, সেই ক্ষেত্রে আমাদের ছাত্রদের ভূমিকা, রাজনীতিবিদদের ভূমিকা, বঙ্গবন্ধুর ভূমিকা, সবকিছু নিয়ে 1971 সালে যেভাবে আমাদের মহান বিজয় আমরা লাভ করেছিলাম এবং সেই বঙ্গবন্ধুর ভাষণ যেগুলো আমরা সবাই শুনি, অনেক উদ্বৃত্ত হই সেগুলো শুনে, সেগুলো এখানে মানুষের মধ্যে বিভিন্নভাবে আমরা প্রচার করেছি। যারা নতুন প্রজন্মে এই দেশীয় ইউরোপিয়ান, তাদের মধ্যে অনেকে জানা ছিল না অনেক ব্যাপার, যেটা আমরা সবাই যাতে বুঝতে পারে যে কতটুকু গুরুত্বপূর্ণ বিশ্ব রাজনীতিতে বঙ্গবন্ধুর যে একটা বলিষ্ঠ ভূমিকা ছিল, বলিষ্ঠ কণ্ঠস্বর ছিল, সেইটাও ছিল আমাদের সবাইকে বোঝানো। সেই বোঝানোর পরিপ্রেক্ষিতেই সম্ভব হয়েছিল। সবাই যখন বুঝতে পেরেছিলেন যে ঐতিহাসিক নেতৃত্বের কথা, ঐতিহাসিক নেতার কথা এবং ঐতিহাসিক একটা সংগ্রামের মাধ্যমে রক্তক্ষয়ের বিনিময়ে যে দেশটা স্বাধীন হয়েছিল, ভাষা আন্দোলনের মাধ্যমে যে ভাষা রক্ষার ক্ষেত্রে আজকে আমরা জানি যে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস 21 ফেব্রুয়ারি, সেটা আজকে ইউনেস্কো স্বীকৃতি দিয়েছে, বিশ্বব্যাপী সেটা প্রতিপালিত হচ্ছে। সবকিছুর পিছনে ছিল একটা ব্যক্তি, সেই ব্যক্তি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, এবং সেটা ওনারা বুঝতে পেরেছেন। সেই জন্যই ফ্রেঞ্চ পার্লামেন্টে সেটাকে নিয়ে আলোচনার মাধ্যমে আমাদেরকে এই প্রস্তাবনায় সম্মতি দিয়েছিলেন এবং সেই সম্মতির ভিত্তিতেই আমরা আশা করেছিলাম যে সময়ের সঙ্গে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এখানে এসে সেটা উদ্বোধন করবেন। কিন্তু বিভিন্নভাবে সেটা অনেক অ্যাডমিনিস্ট্রেটিভ ব্যাপার ছিল বা ঠিক মতো হয়তো কমিউনিকেশনের ব্যাপারও ছিল। এখন আসলে কি পর্যায়ে এখন মাননীয় প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে যে উনি ইনভাইটেশন পাঠিয়েছিলেন, সেটা আমরা বিভিন্নভাবে বাংলাদেশে পৌঁছানোর চেষ্টা করেছি। মাননীয় রাষ্ট্রদূত সেটা পৌঁছেছেন এবং সেটা সঠিকভাবে হয়তো ওইভাবে ভূমিকার মাধ্যমে সেটা কেউ ওইভাবে উদ্যোগ নেয়নি বলেই এতদিন পর সম্ভব হয়নি। যেটা আমরা মনে করছি এই প্যান্ডেমিকটা শেষ হওয়ার পরে মাননীয় মেয়র সাহেব এখন জীবিত আছেন, ওনার বয়স হচ্ছে 78 বছর এবং উনি এখনো আশাবাদী যে আমরা এই প্যান্ডেমিকের পরে যেভাবে হোক বঙ্গবন্ধুর স্মৃতি উপলক্ষে সেই 50 বছর, আমাদের দেশের 50 বছর পূর্তি, গোল্ডেন জুবিলি, সেই সঙ্গে বঙ্গবন্ধুর 100তম জন্মবার্ষিকী, দুটো উদ্দেশ্যই সামনে রেখে আমরা একদিন অ্যাকচুয়ালি অনেকটাই ক্ষেত্রে বলা যায় এই জন্যই অপেক্ষা করছিলাম, এই যে এই বছরেই এই সময়েই সেটা যেন হয়। ধন্যবাদ। এতক্ষণ শুনলেন যে এখানকার রায়বার মহাশয় কাজী এনায়েতুল্লাহ ফ্রান্সের একটি শহরে বঙ্গবন্ধুর স্থায়ী ভাস্কর্য স্থাপনের কাজ শুরু করেছেন কয়েক বছর আগে এবং তিনি চাচ্ছেন যে এই বছর এটি সম্পন্ন করবেন। তো এই ছিল এখন পর্যন্ত আমার কাছে সর্বশেষ। বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উদযাপনের খবর জানাতে ফ্রান্সের প্যারিস থেকে যোগ দিয়েছিলেন সহকর্মী লুৎফুর রহমান বাবু। এদিকে বিশ্বের বিভিন্ন দেশেও নানা আয়োজনে উদযাপন করা হয়েছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী। জার্মানিতে দূতাবাসের উদ্যোগে দিনভর নানা কর্মসূচি পালন করা হয়। এছাড়া স্পেন, দক্ষিণ আফ্রিকা, কুয়েত ও মালয়েশিয়াতেও দিনটি উদযাপন হয়েছে নানা কর্মসূচিতে। প্রতিনিধিদের পাঠানো তথ্য ছবিতে রিপোর্ট। বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে জার্মানির রাজধানী বার্লিনে বাংলাদেশের জাতীয় সঙ্গীত পরিবেশনের সাথে সাথে জাতীয় পতাকা উত্তোলন করেন রাষ্ট্রদূত মোশাররফ হোসেন ভূঁইয়া। এ সময় জাতির জনকের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান। পরে আলোচনা সভায় ব্যক্তি স্বার্থের ঊর্ধ্বে উঠে দেশ ও সর্বস্তরের জনগণের কল্যাণে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান দেশটিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত। স্থানীয় সময় বুধবার সকালে স্পেন দূতাবাসের কাউন্সিলর ও চার্জ দ্য অ্যাফেয়ার্স এটিএম আব্দুর রউফ মন্ডল দূতাবাসের সকল কর্মকর্তা কর্মচারীর উপস্থিতিতে দূতাবাস প্রাঙ্গণে বাংলাদেশের জাতীয় পতাকা উত্তোলন করেন। পরে আলোচনা সভায় বাণীপাঠ, বঙ্গবন্ধুর জীবন ও কর্মের উপর প্রামাণ্যচিত্র প্রদর্শনী এবং দিবসটির তাৎপর্য তুলে ধরেন বক্তারা। শুভ 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 দিন। ব্যাপক উৎসাহ উদ্দীপনায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উদযাপন করেছে মালয়েশিয়াস্থ বাংলাদেশ দূতাবাস। স্থানীয় সময় বুধবার অনুষ্ঠানের শুরুতে দূতাবাসের কর্মকর্তা কর্মচারীদের সঙ্গে নিয়ে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান মালয়েশিয়ায় নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ গোলাম সারওয়ার। জাতীয় সঙ্গীত পরিবেশন, জাতীয় পতাকা উত্তোলন সহ জাতির পিতার স্মরণে 1 মিনিট নীরবতা পালন করা হয়। পরে আলোচনা সভাও অনুষ্ঠিত হয়। দক্ষিণ আফ্রিকাতেও যথাযোগ্য মর্যাদায় বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উদযাপন করা হয়েছে। দূতাবাসের আয়োজনে জাতীয় পতাকা উত্তোলন ও জাতির পিতার প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করেন হাইকমিশনার নূরে হেলাল সাইফুর রহমান। রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর দেয়া বাণী পাঠের পর আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এ সময় স্বাধীনতা সংগ্রামে সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অসীম অবদানের কথা স্মরণ করেন বক্তারা।
বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে সংযুক্ত আরব আমিরাতে বাংলাদেশ মিশন এবং বাংলাদেশ সমিতির পক্ষ থেকে 3 দিনব্যাপী কর্মসূচির প্রথম দিনে বাংলাদেশ দূতাবাস এবং বাংলাদেশ কনসুলেট দুবাইতে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়। পরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বাংলাদেশ দূতাবাস কুয়েতের উদ্যোগে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে আলোচনা সভার আয়োজন করা হয়। জাতীয় পতাকা উত্তোলন, বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন সহ কেক কাটার মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা করেন রাষ্ট্রদূত। ভারতের কেন্দ্রীয় সরকার ও পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের মতবিরোধের কারণে হচ্ছে না তিস্তা চুক্তি। ভারতের সঙ্গে সচিব পর্যায়ের বৈঠকের পর দেশে ফিরে বিমানবন্দরে সাংবাদিকদের একথা জানান পানি সম্পদ মন্ত্রণালয়ের সিনিয়র সচিব কবির বিন আনোয়ার। তবে পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনের পর তিস্তা ও কুশিয়ারা নদীর পানি বন্টন চুক্তি বাস্তবায়নে ভারত আশ্বাস দিয়েছে বলে জানান তিনি। 2011 সালে তিস্তা চুক্তির বিষয়টি চূড়ান্ত হলেও চুক্তি বাস্তবায়নে ভারতের আশ্বাসের মধ্য দিয়ে কেটে গেছে 10 বছর। এর মধ্যে তিস্তার জল গড়িয়েছে অনেক। বাংলাদেশ ভারত সরকারের উচ্চ পর্যায়ের এবং সচিব পর্যায়ে সফর বিনিময় হয়েছে অনেক, হয়নি কাজের কাজ। মঙ্গলবার দিল্লিতে তিস্তা সহ ভারত বাংলাদেশের অভিন্ন 6টি নদীর পানি বন্টন নিয়ে দুদেশের সচিব পর্যায়ে বৈঠক হয়। অন্যান্য বারের মতো এবারও মিলেছে শুধু আশ্বাসের বাণী, কিন্তু কাজের কাজ হলো কতটুকু। বুধবার দিল্লি থেকে দেশে ফিরে পানি সম্পদ মন্ত্রণালয়ের সিনিয়র সচিব সাংবাদিকদের জানান, ভারতের নির্বাচনের পর তিস্তা চুক্তির বাস্তবায়ন ও কুশিয়ারা নদীর পানি পাওয়ার বিষয়ে আশা দিয়েছে ভারত। তিস্তা আসলে এখন ভারতের কেন্দ্রীয় সরকার এবং ভারতের রাজ্য সরকার পশ্চিমবঙ্গ সরকারের মধ্যে একটা তাদের মতো পার্থক্যের কারণে বিষয়টি আটকে আছে। এটি তারাও বলেছে যে ভারতের পশ্চিমবঙ্গের নির্বাচনের পরেই আশা করছি যে তিস্তার এগ্রিমেন্ট তো হয়েই আছে, এটাকে বাস্তবায়ন করা, এটা পূর্ণাঙ্গভাবে। তিস্তায় নাব্য ধরে রাখতে ও স্বাভাবিক পানি প্রবাহ নিশ্চিত করতে জয়েন্ট সার্ভে করার বিষয়ে একমত হয়েছে দুই দেশ। সার্ভে হবে অন্য অভিন্ন নদীগুলোতেও। নদীর যে প্রাকৃতিক প্রবাহ সেইটা আমরা এখন জয়েন্ট সার্ভে করে আমরা নির্ধারণ করব, এই বিষয়ে আমরা একমত হয়েছি পশ্চিমবঙ্গ। তারপরে পানি ভাগের প্রশ্নটা আসবে। ইভেন আমাদের যে সীমান্ত নদীগুলোতে যে আমাদের প্রোটেক্টিভ ওয়ার্কগুলো হয়, সেখানে আপনারা জানেন মাঝে মাঝে বিএসএফ বাধা আসে বিএসএফ থেকে, সেগুলো বিষয়ে আলোচনা হয়েছে। তিস্তা চুক্তি সহ ভারতের সাথে মনু, গোমতী, ধরলা সহ 6টি নদীর পানি বন্টনে আলোচনা ইতিবাচক বলে জানান পানি সম্পদ সচিব। সাদিকুর রহমান, সময় সংবাদ, ঢাকা। ভোরের সময় আরও থাকছে। ভারত থেকে আনা কয়লা ও পাথর স্তূপ করা হচ্ছে সিলেট বন ও সড়ক বিভাগের জমিতে। আমদানি পণ্যের রাজস্ব নিয়ে জটিলতায় রাখা হচ্ছে না তামাবিল স্থলবন্দরের দাবি আমদানিকারকদের। করোনা ইউনিটে নেগেটিভ প্রেসার রুম থাকতে হবে, যা বাংলাদেশের কোনো হাসপাতালেই নেই। নেগেটিভ প্রেসার রুম করোনা ইউনিটের অতিরিক্ত অক্সিজেন সরিয়ে ভারসাম্য তৈরি করবে, যার মাধ্যমে আগুনের মতো দুর্ঘটনা থেকে রক্ষা পাওয়া যাবে বলে জানিয়েছেন অগ্নি নিরাপত্তা বিশেষজ্ঞ মাকসুদ হেলালি। সময় সংবাদকে দেয়া সাক্ষাৎকারে তিনি একথা বলেন। যেখানে এইসব কন্টাজিয়াস ট্রিটমেন্ট হয় সেসব জায়গাগুলো, বিশেষ করে হাসপাতালের সেই এরিয়াগুলোর নেগেটিভ প্রেশারে থাকার কথা, যে ফ্যাসিলিটি বাংলাদেশের কোনো হাসপাতালে নাই। এই নেগেটিভ প্রেশার না থাকার কারণে যেই অক্সিজেনগুলো এখানে হাই ডেন্সিটি ফ্লোতে জমা হয়, এটা যদি ক্লিয়ার না হয়, এখানে যে কোনো জায়গা থেকে সামান্য কোনো ইস্যুতেই আগুনটা লেগে যেতে পারে, এবং সেই ঘটনাগুলি ঘটছে। NAPA 30-তে বলা আছে যে আসলে এই অক্সিজেন হাই ফ্লো সিলিন্ডারগুলো কীভাবে হ্যান্ডেল করতে হবে, কীভাবে রিজার্ভ হবে, এই জিনিসগুলো আসলে কখনো মানা হয় না। এই যে সিলিন্ডার কী পরিমাণ থাকতে হবে, রাখা যাবে একটা রুমে, তার জন্য বিএনবিসিতে বলা আছে যে কতটুকু অ্যালাউড। রাজধানীর করোনা হাসপাতালগুলোতে গত কয়েকদিনের তুলনায় রোগী বেড়েছে কয়েক গুণ। কোনো ক্ষেত্রে করোনার টিকা গ্রহীতারাও আক্রান্ত হচ্ছেন কোভিড-19-এ। বিশেষজ্ঞরা বলছেন, টিকা নেয়ার পর স্বাস্থ্যবিধি না মানলে আক্রান্ত হওয়ার শঙ্কা থেকেই যাবে। তোহা খান তামিমের রিপোর্ট। বেসরকারি চাকরিজীবী কবির হোসেন সপরিবারে করোনায় আক্রান্ত হন 14 মার্চ। স্বাস্থ্যবিধি মানলেও জনসমাগম এড়াতে না পারার কারণেই আক্রান্ত হন তারা। যদিও 20 দিন আগে করোনার টিকা নেন তিনি ও তার স্ত্রী। আমার মনে হয় আমি পাবলিক ট্রান্সপোর্ট থেকেই হয়তো আক্রান্ত হয়েছে। কারণ হচ্ছে কি, আপনার এই যে মানুষজন এই ফেব্রুয়ারি জানুয়ারি পুরো বাংলাদেশে আপনার এই বেড়াইছে, কক্সবাজার বিভিন্ন জায়গায় স্পটে, সুন্দরবন, সিলেট, এগুলো জায়গায় বেড়াইছে, তারা স্প্রেড হয়ে গেছে। স্প্রেড হওয়ার পর পরিবহনে তারা আসতেছে এবং তাদের কাছ থেকে আমরা ভালো ছিলাম।
গত সপ্তাহেও কুর্মিটোলা জেনারেল হাসপাতালে যেখানে সক্ষমতার থেকে রোগীর সংখ্যা ছিল প্রায় অর্ধেক, 16 মার্চ থেকে হঠাৎ করেই 250 শয্যার এই হাসপাতালে রোগীর সংখ্যা গিয়ে দাঁড়ায় 339-এ। রাজধানীর প্রায় প্রতিটি হাসপাতালেই ফাঁকা নেই আইসিইউ। এদিকে বুধবার দুপুর পর্যন্ত নতুন করে 1865 জনের আক্রান্ত হওয়ার খবর জানায় স্বাস্থ্য বিভাগ। এদিন মারা যান 11 জন। বিশেষজ্ঞরা বলছেন, ভ্যাকসিন নেয়ার পর স্বাস্থ্যবিধি না মানার কারণেই আবারও করোনায় আক্রান্ত হচ্ছেন সাধারণ মানুষ। টিকা নিলেও আমাদের স্বাস্থ্যবিধি কিন্তু মানতে হয়। অনেকেই মনে করেন টিকা যখন নিচ্ছি আর বোধহয় করোনা হবে না, আমার স্বাস্থ্যবিধি মানার দরকার নাই। এই তথ্যটা কিন্তু সম্পূর্ণ ভুল। সংক্রমণ কিন্তু কমে আসছিল। আমরা জনগণ যেমন অনেকটা দায় সারা করছে, মানে উদাসীনভাবে চলাফেরা করছি, গভর্নমেন্টের মধ্যেও কিন্তু একটু ঢিলাঢালা ভাব লক্ষ্য করা গেছে। এটা কিন্তু অস্বীকার করার কোনো উপায় নাই। বাইরে থেকে যারা আসছেন তাদের কঠোর মনিটরিং এর তাগিদ দিচ্ছেন বিশেষজ্ঞরা। তোহা খান তামিম, সময় সংবাদ, ঢাকা। করোনায় স্বাভাবিক চিকিৎসা সেবা ব্যাহত হওয়ায় দক্ষিণ এশিয়ায় প্রায় 2,30,000 শিশু মারা গেছে। জাতিসংঘের প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়, বাংলাদেশ, ভারত, পাকিস্তান, আফগানিস্তান ও নেপাল সহ দক্ষিণ এশিয়ায় শিশুর পাশাপাশি মাতৃমৃত্যু নিয়ে এ সংখ্যা প্রায় 2,40,000। করোনা মহামারীর দীর্ঘমেয়াদী প্রভাব ধীরে ধীরে স্পষ্ট হয়ে উঠছে। সমাজের প্রতিটি স্তরের পাশাপাশি করোনার সরাসরি প্রভাব পড়েছে দেশগুলোর স্বাস্থ্য খাতে। করোনার মৃত্যুর বাইরেও শুধুমাত্র স্বাস্থ্যসেবা ভেঙে পড়ার কারণে দক্ষিণ এশিয়ায় 2,28,000 শিশুর মৃত্যু হয়েছে। দক্ষিণ এশিয়ায় কোভিড-19-এর প্রত্যক্ষ ও পরোক্ষ প্রভাব ও তা মোকাবিলা শীর্ষক জাতিসংঘ প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, দক্ষিণ এশিয়ার দেশগুলো বিশেষ করে আফগানিস্তান, নেপাল, বাংলাদেশ, ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কায় শিশু মৃত্যুর পাশাপাশি করোনার কারণে স্বাস্থ্যসেবা ব্যাহত হওয়ায় মাতৃমৃত্যুর হারও বেড়েছে। করোনার প্রভাবে মাতৃমৃত্যুসহ মোট 2,39,000 শিশুর মৃত্যু হয়েছে। প্রতিবেদনে বলা হয়, দেশগুলোতে স্বাস্থ্য খাত ভেঙে পড়ায় শিশু ও নারীদের পাশাপাশি কিশোররা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। স্বাস্থ্য খাত, সামাজিক খাত, শিক্ষা প্রতিষ্ঠানে প্রভাব ও সরকারের ব্যবস্থাপনার উপর আলোকপাত করা হয়েছে। স্বাস্থ্য খাতে প্রভাব পড়ায় আফগানিস্তান, নেপাল, বাংলাদেশ, ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা এই 6টি দেশের 2,28,000 শিশুর মৃত্যু হয়েছে, যাদের বয়স 6 বছরের নিচে। বাংলাদেশ ও নেপালে পুষ্টিহীনতার হার 80% বেশি। ভারতে শিশু মৃত্যুর হার সবচেয়ে বেশি, যা বেড়ে দাঁড়িয়েছে 15.4%। 13% শিশু মৃত্যুর হার নিয়ে ভারতের পরই বাংলাদেশের অবস্থান। করোনার কারণে 3 লাখ অনাকাঙ্ক্ষিত গর্ভধারণের কথা উল্লেখ করা হয় প্রতিবেদনে, যার মধ্যে 4 লাখ তরুণী। সামনের দিনগুলোতে করোনার প্রভাব আরও স্পষ্ট হবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। ভারতের বিশেষজ্ঞরা বলছেন, সামনের কয়েক মাসের প্রতিবেদনে দেশটিতে পুষ্টিহীনতার হার আরও অনেক বেশি বাড়তে পারে। ওমরিনান, সময় সংবাদ। পাবনায় সরকারি জমি দখল করে বহুতল ভবন নির্মাণের অভিযোগ উঠেছে উপজেলা নির্বাহী কর্মকর্তার ব্যক্তিগত গাড়ি চালক মুকুল উদ্দিনের বিরুদ্ধে। নিয়মনীতির তোয়াক্কা না করে তিনি 5তলা ভবন নির্মাণ করছেন বলে অভিযোগ স্থানীয়দের। ঘটনা তদন্ত করে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। এসের আসাদের পাঠানো তথ্য ছবি নিয়ে রিপোর্ট। পাবনার ফরিদপুর উপজেলার বনোয়ারি নগর এলাকায় 5তলা ভবন নির্মাণে কাজ করছেন উপজেলা নির্বাহী কর্মকর্তার ব্যক্তিগত গাড়ি চালক মুকুল উদ্দিন। খালিশাদা মৌজায় 12% আয়তনের এই সরকারি খাস খতিয়ানভুক্ত জমিতে একসময় ভূমি কর্মকর্তাদের সরকারি বাসভবন ছিল। পরিত্যক্ত পড়ে থাকায় 1996 সালে মাসিক 200 টাকা ভাড়া চুক্তিতে বাড়িটি স্ত্রীর নামে ইজারা নেন মুকুল উদ্দিন। সম্প্রতি নিয়মনীতির তোয়াক্কা না করে তিনি ভবন নির্মাণ করছেন বলে অভিযোগ স্থানীয়দের। ওয়াল সংলগ্ন একটা বড় একটা বিল্ডিং ছিল, এই মাথা থেকে ওই মাথা পর্যন্ত। সেই বিল্ডিংটা সে ভেঙে ভেঙে ধীরে ধীরে ইটগুলো এক জায়গায় গাদা করে। অবশেষে এই বিল্ডিং যখন উনি শুরু করে, ওই ইটগুলো সে কিছু বিক্রি করে, কিছু আপনার ভেঙে খোয়া করে, আর কিছু তার সোলিংয়ে পেতে দেয়। কাজ শুরু করছে মার্কেট করবে মোড়ে, এবার জায়গা রেখে উনি এই জায়গা দখল করছে। প্রায় 1 কোটির অধিক টাকার দাম এই জায়গাটা। ভিতরের গাছ বিক্রি করে, বিমগুলো বিল্ডিং ভেঙে বিম বিক্রি করছে, পরেও আছে কিছু বিম। নির্মাণাধীন ভবনের জায়গা ইজারা নেওয়ার জন্য আবেদন করা হয়েছে বলে জানান অভিযুক্ত গাড়ি চালক। ওয়াইফের নামে লিস্ট ছিল, পৌরসভা হওয়ার পরে লিস্টটা বাতিল হয়ে যায়, তখন আমি আবেদন করি যে এটা নিয়ম অনুযায়ী সরকারি বিধি মোতাবেক আমি এটা সরকারের কাছে কিনতে ইচ্ছুক, সেইভাবে আবেদন করা আছে। অবৈধ স্থাপনা উচ্ছেদে উদ্যোগ নেওয়া হবে বলে জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা।
এটা আমাকে এমপি মহোদয় যেটা জানালেন যে ওই দাগে অনেক সরকারি সম্পত্তি আছে, সবাই কম বেশি দখল করে আছে। যেহেতু অভিযোগটা এসছে, ওই দাগে সম্পূর্ণ জমি পরিমাপ করার জন্য নির্দেশনা দেওয়া হয়েছে। যার যতটুকু দখল আছে সব উচ্ছেদ করা হবে। পাবনা উপজেলার খালিশাদহ মৌজায় প্রায় 1.36 একর সরকারি জমি বেদখলে রয়েছে বলে জানিয়েছে উপজেলা ভূমি অফিস। সময় সংবাদ, পাবনা। ভোরের সময় আরও থাকছে। লাভের আশায় বেশি জমিতে আলু চাষ করে বিপাকে নওগাঁর চাষিরা কাঙ্ক্ষিত দাম না পেয়ে হতাশ। কোল্ড স্টোরেজে ধারণ ক্ষমতা না থাকায় মজুদ নিয়ে সংকট। মোট আমদানির 4 ভাগের 1 ভাগ পণ্যই বাংলাদেশ আনে চীন থেকে, অথচ লেনদেন চলে ডলারে। আর ডলার টাকার এই রূপান্তরেই সার্ভিস চার্জের নামে প্রতি বছর হাওয়ায় মিলিয়ে যাচ্ছে 2.5 থেকে 3 হাজার কোটি টাকা। ব্যবসায়ীরা বলছেন, দেশের টাকা বাঁচানোর স্বার্থেই পণ্য কেনাকাটায় চালু করা দরকার চীনা মুদ্রা। সংকট সমাধানে 3 বছর আগে ব্যাংকগুলোকে চীনা ইউয়ানে এলসি খুলতে নির্দেশ দিয়েছিল বাংলাদেশ ব্যাংকও, যদিও আজও তা কার্যকর হয়নি মাঠ পর্যায়ে। জুবাইর ফয়সালের রিপোর্ট। সারা বিশ্বেই সবচেয়ে দ্রুত বড় হওয়া পণ্যের বাজারগুলোর মধ্যে প্রশ্ন ছাড়াই শীর্ষে মুঠোফোন। প্রযুক্তি ছাড়া নিত্যদিনের জীবন একরকম অনর্থক হয়ে পড়াই এর কারণ। ব্যতিক্রম নয় বাংলাদেশও। কিন্তু অবাক করা ব্যাপার হলো, বাংলাদেশের মুঠোফোন বাজারের শতভাগই নির্ভরশীল চীনের ওপর। প্রয়োজনীয় সব যন্ত্রপাতি কিংবা অ্যাক্সেসরিজ ব্যবসায়ীরা যার সবই আনেন চীন থেকে, কিন্তু পণ্যের দাম দিতে হয় ডলারে। বডি গ্যাসিং ডিসপ্লে থেকে শুরু করে অল সেটআপটা চায়না থেকে আসে। চায়না যে চিপ রেটে দেয়, এটা কোনো দেশের দ্বারা সম্ভব না। টাকা টু আরএমবি করলে আমাদের জন্য অনেক ভালো হয়, অন্যভাবে করতে গেলে আমাদের একটা পার্সেন্টেজ চলে যায়। ঠিক এই কারণেই ব্যাংকগুলোতে এলসি খোলার পর ডলারের দাম ওঠানামা করলেই তার প্রভাব গিয়ে পড়ে পণ্যের দামে। সঙ্গে রয়েছে সার্ভিস চার্জ। ডলার টাকার হাত বদলের মাঝখান দিয়ে হারিয়ে যায় কয়েক হাজার কোটি টাকা। ব্যবসায়ীদের দাবি, ইউয়ান ব্যবহারে সুস্পষ্ট ঘোষণার অভাবে ইচ্ছা থাকলেও বাংলাদেশে আসতে পারছে না বড় চীনা বিনিয়োগকারীরাও। সরকারি ব্যাংকগুলো বড় বড় এলসি গুলো করে অভ্যস্ত যে বেসরকারি ব্যাংকগুলো আছে, তারা এখনো পর্যন্ত আসলে এই রিমেম্বেতে এলসি করছেন না। অ্যারাউন্ড 14 বিলিয়নের মতো আপনার ট্রানজাকশন ওদের সাথে 1.5 থেকে 2% পর্যন্ত আপনার যায়। আমি কিন্তু টাকার অঙ্কে প্রায় 2,500 থেকে 3,000 কোটি টাকার মতো লস করছি। সংকট আজ করতে পেরেই 2018 সালে জারি করা এক সার্কুলারে চীনা মুদ্রায় বাণিজ্যের নির্দেশ দেয় বাংলাদেশ ব্যাংক, কিন্তু তা কার্যকর না হওয়ায় বাণিজ্যিক ব্যাংকগুলোর সঙ্গে চীনা রপ্তানিকারকদেরও দায় দেখছে কেন্দ্রীয় ব্যাংক। যত কারেন্সিটা ওপেন করা হবে তত আমাদের দেশের জন্য সুবিধা হবে, কিন্তু আপনাদের বুঝতে হবে যারা এটা ইম্পোর্ট করে আনবে, সেই এক্সপোর্টারের সাথে ইম্পোর্টার একটা ইন্টারলিঙ্ক যদি না হয়, সম্মতি যদি না হয়, তাহলে তো আপনি দিতে পারবেন। গেল অর্থ বছরে 4,500 কোটি ডলার মোট আমদানির মধ্যে শুধুমাত্র চীন থেকেই দেশে এসেছে 1,154 কোটি ডলারের পণ্য। অথচ আন্তর্জাতিক বাণিজ্য পরিচালনায় IMF এর স্বীকৃতি পাওয়া পঞ্চম মুদ্রা চীনা ইউয়ান। জুবাইর ফয়সাল, সময় সংবাদ, ঢাকা। ভারতের 7টি রাজ্যের সাথে বৈদেশিক বাণিজ্যে সমৃদ্ধি আনতে সিলেটে তামাবিল স্থলবন্দরের কার্যক্রম শুরু হয় 4 বছর আগে। বন্দর ব্যবহারের জন্য বিস্তীর্ণ জায়গা রাখা হয় আমদানি রফতানি মালামালের জন্য, কিন্তু আমদানিকারকরা কয়লা ও পাথরের ওপর গড় ট্যারিফ নির্ধারণের কারণে ক্ষতি হওয়ায় বন্দর ব্যবহার করছেন না তারা। অবৈধভাবে বন বিভাগ ও সড়ক বিভাগের জায়গায় রাখা হচ্ছে কয়লা ও পাথর। ইকরামুল কবিরের রিপোর্ট, ছবি তুলেছেন নৌশাদ আহমদ চৌধুরী। তামাবিল থেকে জাফলং পর্যন্ত সড়কের দুপাশে বন কিংবা সড়ক বিভাগের সব জায়গা ভারত থেকে আমদানি করা পাথরের দখলে চলে যাচ্ছে। অথচ পাথর ও কয়লা আমদানিকারকদের দাবির প্রেক্ষিতে 80 কোটি টাকা ব্যয়ে নির্মিত তামাবিল স্থলবন্দরের কার্যক্রম শুরু করা হয়। আমদানিকারকরা বলছেন, 1 কোটি টাকা দামের আমদানি পণ্য বন্দরে রাখার জন্য যে রাজস্ব দিতে হয়, 3 থেকে 5,000 টাকার পাথরের জন্য একই রাজস্ব দিতে হবে। এ কারণে স্থলবন্দরে না রেখে বাইরে রাখতে বাধ্য হচ্ছেন তারা। পোর্টের ভিতরে যে আপনার চার্জটা, ওটা যদি আপনার কমাইয়া দেওয়া হয়, তাহলে আমরা বন বিভাগের জায়গায় অন্যান্য জায়গায় আর পাথর রাখতে হবে না। পার স্কোয়ার ফিট হিসাবে বছরে যদি ভাড়া দেওয়া হয়, সরকারি রাজস্ব পাবে, আমরা ব্যবসায়ীরা আমরা আরামে ব্যবসা করতে পারবো।
আমদানিকারকদের দাবির প্রেক্ষিতে ইতোমধ্যে স্থলবন্দর কর্তৃপক্ষ বিষয়টি বিবেচনায় এনেছে বলে জানালেন এই কর্মকর্তা। ট্যারিফ শিডিউলের কিছুটা মডিফিকেশন বা পরিবর্তনের জন্য তারা মন্ত্রী মহোদয় এবং চেয়ারম্যান মহোদয়ের কাছে আবেদন করেছে। এটা নিয়ে আমাদের চেয়ারম্যান মহোদয় এবং মাননীয় মন্ত্রী মহোদয়ের মধ্যে হয়তো আলাপ আলোচনা চলতেছে এবং এই বিষয়টা নিয়ে কাজ চলমান আছে। প্রায় 24 একর জমি নিয়ে গড়ে তোলা হয়েছে সিলেটের একমাত্র এই স্থলবন্দরটি। সিলেট সীমান্ত দিয়ে 70 বছর আমদানি রপ্তানির পর সরকার এই স্থলবন্দর স্থাপন করে দিয়েছে, কিন্তু ব্যবসায়ীরা বলছেন এই স্থলবন্দর বর্তমানে কোনো কাজে আসছে না। এই অবস্থায় সরকারের সহযোগিতা কামনা করেছেন আমদানি রপ্তানিকারকেরা। সিলেটের তামাবিল স্থলবন্দর থেকে ইকরামুল কবির, সময় সংবাদ। রাজশাহীর তানোরে প্রশিক্ষণ বিমান দুর্ঘটনায় 2 সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি রাজশাহী পৌঁছে ঘটনাস্থল পরিদর্শন করছেন। বিমান দুর্ঘটনার কারণ জানতে পরীক্ষা নিরীক্ষা শুরু করেছে তদন্ত দল। হাবিবুর রহমান পাপ্পুর ছবিতে আরও জানাচ্ছেন রাকিবুল হাসান। রাজশাহীতে বিমান দুর্ঘটনার ঘটনায় সিভিল এভিয়েশনের তদন্ত দলটি ইতোমধ্যেই ঘটনাস্থল পরিদর্শন করেছেন। ঘটনাস্থল পরিদর্শন শেষে বিমানটিকে স্থানান্তরের নির্দেশ দিয়েছে তদন্ত দলটি। নির্দেশনা পাওয়ার পর থেকে বাংলাদেশ ফ্লাইং একাডেমির কর্মী ও প্রকৌশলীরা বিমানটি খোলার ব্যবস্থা করেন। এরপর বিভিন্ন অংশ খুলে আলাদা আলাদা করা হয়। বিমানটির বিভিন্ন অংশ খুলতে সন্ধ্যা গড়িয়ে রাত নামলে আলো জ্বলে চলে কাজ। নির্দেশনা পাবার পর থেকে বাংলাদেশ ফ্লাইং একাডেমির কর্মী ও প্রকৌশলীরা বিমানটির বিভিন্ন অংশ খুলতে থাকেন। প্রথমে ট্যাঙ্কি থেকে তেল নামানো হয়, এরপর পাখাগুলো অপসারণ করা হয়। এরপর বিমানটির বাকি অংশটুকু প্রস্তুত করা হয় নিয়ে যাওয়ার জন্য। বাংলাদেশ ফ্লাইং একাডেমির প্রকৌশলীরা জানিয়েছেন বিমানটিকে এখান থেকে হযরত শাহ মখদুম বিমানবন্দরে স্থানান্তর করা হবে। শুধুমাত্র দুটো উইংকে ডিসঅ্যাসেম্বল করলাম যে সহজতর হয় আমাদের ওখানে বেজে নেওয়ার জন্য, এইটাই। এরপরে আমাদের উপর থেকে যে ইনস্ট্রাকশন আছে সেইভাবে কাজ করব। এদিকে বিমান অপসারণের কাজটি রাতভর চলতে থাকায় নিরাপত্তার জন্য দায়িত্বে ছিল পুলিশ। বিধ্বস্ত বিমানকে আমরা এতক্ষণ পরে নিরাপত্তা দিলাম, যতক্ষণ এখানে থাকে বিমানটা এতক্ষণ আমরা নিরাপত্তা দেব। মঙ্গলবার দুপুর 2:30টায় তানোরে দুর্ঘটনার কবলে পড়ে এই বিমানটি। এরপর প্রায় 24 ঘন্টা পার হলে তদন্তকারী দল সেটিকে অপসারণের নির্দেশ দিলেই সেটিকে অপসারণ করে বাংলাদেশ ফ্লাইং একাডেমির কর্মীরা। রাকিবুল হাসান, সময় সংবাদ, রাজশাহী। চাঁদপুরে পদ্মা ও মেঘনা নদীর বিভিন্ন পয়েন্টে জাটকা নিধন বিরোধী অভিযান চালাচ্ছে প্রশাসন, মৎস্য বিভাগ ও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এই মুহূর্তে বড় স্টেশন এলাকায় আছেন সহকর্মী ফারুক আহমদ। সরাসরি যাচ্ছি তার কাছে। ফারুক। মামুন, জাটকা সংরক্ষণের যে 2 মাসের বিশেষ কর্মসূচি, সেই কর্মসূচির আজকে 18তম দিন। এই 18তম দিনে আমি এই মুহূর্তে আছি চাঁদপুরের পদ্মা মেঘনা বেষ্টিত যে মোহনাটি আছে বড় স্টেশনে। সেখানে আমি ভোর থেকে লক্ষ্য করেছি যে এই যে অভিযান চলছে, অর্থাৎ যে বিশেষ কর্মসূচি, সেই কর্মসূচির অংশ হিসেবে নৌ পুলিশ, জেলা মৎস্য বিভাগ তারা যৌথভাবে নদীতে অভিযান করছে। এরই মধ্যে তারা চাঁদপুর সদরের লালপুর এলাকা থেকে বিপুল পরিমাণ জাটকা, জাল, একই সঙ্গে বেশ কয়েকজন জেলেকে তারা আটক করতে সক্ষম হয়েছে। তো আমি আপনাকে যে তথ্যটি জানাতে চাই যে এরও আগে ভোরাতে নীলকমল এলাকায়, যেখানে হাইমচরের একটি দুর্গম এলাকা, সেখান থেকে প্রায় 14 জন জেলেকে আটক করা হয়। একই সঙ্গে তাদের কাছ থেকে 5 লাখ মিটার জাল, 400 কেজি জাটকা এবং ইঞ্জিন চালিত আরও 2টি নৌকা আটক করা হয়। এইসব যে অভিযান চলছে, আসলে আমরা অভিযানকারীদের সঙ্গে যখন কথা বলি তারা আমাদেরকে আইনের বিষয়টি বলেছেন। অন্যদিকে যারা এই অভিযানে আটক হচ্ছে অর্থাৎ জেলে, তাদের কাছ থেকে আমরা আরেক চিত্র পাই। সেটি হলো যে তাদের যে কথাবার্তা, সেটি হচ্ছে যে একটা মানবিকতা। তারা পেটের দায়ে নদীতে নামছেন, তারা অনেকে সচেতন না। অর্থাৎ এখানে তাদেরকে সচেতন করা যে উদ্যোগগুলো নেওয়ার কথা ছিল জনপ্রতিনিধিদের, হয়তো সে কোথাও কোথাও সেখানে একটা ঘাটতি ছিল, যে কারণে অনেক জেলের দাবি যে তারা মূলত জানতেন না, না জেনে তারা নদীতে মাছ শিকারে নামছে। তো এই ক্ষেত্রে আমি এখন কথা বলবো নৌ পুলিশে চাঁদপুর থানার যিনি কর্মকর্তা আছেন জহিরুল হক, তিনি আমাকে একটু জানাবেন আসলে আপনারা প্রতিদিন নতুন নতুন চ্যালেঞ্জের মুখোমুখি হচ্ছেন, সেই চ্যালেঞ্জের মুখোমুখি হতে গিয়ে আপনারা কি ধরনের পরিস্থিতি মোকাবিলা করছেন? আসলে জাটকা রক্ষার নিয়মিত অভিযানের অংশ হিসেবে আমরা প্রতিদিন নদীতে নামার পরে মানবিক দৃষ্টি থাকে জেলেদের প্রতি, কিন্তু অনেক সময় এরা এইরকম বিরূপ আচরণ করে যার ফলে আমাদেরকে কঠোর অবস্থানে যেতে হয়।
ধন্যবাদ। যেমনটি আমাকে জানিয়েছেন যে নৌ পুলিশের কর্মকর্তা জহিরুল হক, তিনি আমাকে বলেছেন যে আসলে মূলত পরিস্থিতির মোকাবিলা করতে গিয়ে জেলেদের সঙ্গে তাদের একটা বৈরিতার সৃষ্টি হয়, আর ফলে সেখানে কোথাও কোথাও আসলে সংঘর্ষের মতো ঘটনা ঘটে। এর আগে যেমনটি ঘটেছিল চাঁদপুরের মতলব উত্তরের মোহনপুর এলাকা। তো আমি এক্ষেত্রে বলবো আসলে মূলত কাজটি হলো যে মৎস্য বিভাগের, তারাই মূলত এই জাটকা সংরক্ষণে বিশেষ ভূমিকা পালন করে, আর তাদের সহায়ক শক্তি হিসেবে জেলা প্রশাসন, নৌ পুলিশ, কোস্টগার্ড তারা দায়িত্ব পালন করে। আমি যেমনটি লক্ষ্য করেছি যে এখানে যে মৎস্য বিভাগের যারা আছেন তাদের সবচেয়ে শীর্ষ যে কর্মকর্তা, আসলে মূলত এই পর্যন্ত প্রথম দিকটায় কয়েকদিন তাকে আমি নদীতে দেখেছি, তারপর আর নদীতে দেখি না। তারপর অন্যান্য যারা সিনিয়র কর্মকর্তা আছেন, যে বিশেষ করে আমি এখন সুদীপ ভট্টাচার্য, তার সাথে কথা বলবো। তিনি চাঁদপুর সদর উপজেলা মৎস্য কর্মকর্তা। আসলে আপনাদের সীমিত জনবল নিয়ে আপনারা এই ধরনের চ্যালেঞ্জগুলো কীভাবে মোকাবিলা করছেন? দেখেন, আমাদের এই জাটকা সংরক্ষণ কার্যক্রম 2021 জেলা টাস্ক ফোর্স কমিটির অধীনে আমরা 6টি গ্রুপ করে জেলার নির্বাহী ম্যাজিস্ট্রেট, কোস্টগার্ড, নৌ পুলিশ, এইভাবে 6টা গ্রুপ করে আমরা নিয়মিত অভিযান পরিচালনা করছি। আমাদের সীমিত জনবল নিয়েও আমরা আমাদের এই জাটকা সম্পদ রক্ষার জন্য সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন আমাদের এই নৌ পুলিশের জনবলের ঘাটতি, আমাদের জনবলের ঘাটতি, এইগুলো অতিক্রম করেই আমরা আমাদের সর্বোচ্চ এফোর্টটা দিচ্ছি এই নদীতে এই জাটকা রক্ষার জন্য। এই পাশাপাশি আমাদের এই নিরীহ জেলেরা যারা মানে আমাদের সর্বোচ্চ আমাদের এই এফোর্টের পরেও আমাদের উপর সচেতনতা, আমরা জেলেরা অনেকে দাবি করেন যে তারা আসলে জানতেন না, তো এই যে আপনারা কি এই প্রচারণামূলক কোনো কাজ চালিয়েছেন? হ্যাঁ, অবশ্যই। আমরা এই জাটকা সংরক্ষণ অভিযানের আগে আমরা নিয়মিত নৌ মাইকিং, রোড মাইকিং এবং আমাদের সচেতনতা সভা এবং আমাদের পথসভা করা হয়েছে। আমার জেলা প্রশাসক মহোদয় উনি হানারচরে গিয়েছেন, আমাদের উপজেলা নির্বাহী অফিসার ওনারা গিয়েছেন। আমরা নিয়মিত আমরা এগুলো করেছি এবং আমাদের এই সচেতনতা সভা। ধন্যবাদ। আসলে সুদীপ ভট্টাচার্য, যিনি মৎস্য বিভাগের এখানকার জ্যেষ্ঠ কর্মকর্তাদের একজন, তার কথা ছিল যে আসলে তারা সচেতনতামূলক, অর্থাৎ জেলেদের নদীতে এই 2 মাস জাটকা রক্ষায় যে ভূমিকা পালন করার সেই ভূমিকাগুলো তারা পালন করেছিলেন। তো আমি শেষ কথা যেটি জানাতে চাই যে গত এই যে 18 দিনের যে কর্মসূচি, এর মধ্যে জেলা টাস্ক ফোর্সের প্রধান অঞ্জনা খান মজলিস, যিনি জেলা প্রশাসক, তিনি আমাকে জানিয়েছেন যে এই পর্যন্ত চাঁদপুরে প্রায় 43 লক্ষ মিটার কারেন্ট জাল, 100-এর অধিক জেলে এবং একের সঙ্গে প্রায় 18 টন জাটকা তারা জব্দ করতে সক্ষম হয়েছেন। একের সঙ্গে যাদেরকে আটক করা হয়েছে তাদের মধ্যে 92 জনকে জেল দেওয়া হয়েছে, বাকিদের বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়েছে। এই ছিল আমার কাছে চাঁদপুরে জাটকা সংরক্ষণ কর্মসূচির 18তম দিনের সবশেষ তথ্য। মামুন। জাটকা নিধন বিরোধী অভিযানের খবর জানাতে চাঁদপুর থেকে আমাদের সঙ্গে যোগ দিয়েছিলেন সহকর্মী ফারুক আহমদ। ভালো দাম পাওয়ার আশায় এবার বেশি জমিতে আলু চাষ করে মহাসংকটে পড়েছেন নওগাঁর চাষিরা। ক্ষেত থেকে তোলা আলু হাটে এনে কাঙ্ক্ষিত দর পাচ্ছেন না চাষিরা, তাই আলু মজুদ রাখতে ভিড় করছেন কোল্ড স্টোরেজে, কিন্তু সেখানেও ধারণ ক্ষমতার সংকট বলছে কর্তৃপক্ষ। নওগাঁ থেকে এমআর রকের রিপোর্ট। ক্ষেত থেকে তোলা আলু বিক্রির জন্য হাটে আনছেন চাষিরা, তবে আলুর সরবরাহ বাড়ায় ক্রেতার চেয়ে বিক্রেতার উপস্থিতি বেশি হাটগুলোতে, এতে পড়ে গেছে আলুর দর। গেল সেপ্টেম্বরে হঠাৎ আলুর চড়া দাম কৃষককে বাড়তি চাষাবাদে আগ্রহী করে তোলে। অনেক কৃষক চড়া দামে বীজ কিনে চাষ করেন আলু। কৃষকরা বলছেন হাটে আলুর কাঙ্ক্ষিত দর না পাওয়ায় অনেকেই মজুদের জন্য কোল্ড স্টোরেজে নিলেও জায়গা না পাওয়ায় পড়েছেন বিপাকে। আলু নিয়ে আসি টোলের জায়গা নেই, আলুর দামও কম। আস্তা ফেলে দেবো না খুলে দেবো। আলু মানে আমরা দাম পাচ্ছি না, কৃষকেরা এখন নিঃস্ব। স্টোরে নিয়ে আসে, ও স্টোর নিচ্ছে না। খরচ হয়েছে আমার মোটামুটি 15-16 হাজার টাকা, কিন্তু আমরা দেখেন খুচরা মূল্য বিক্রি করতে গেলে দাম পাচ্ছি না। সরকার মহোদয় যদি কিছু আলু কিনতো তাহলে কৃষক কিছু বাঁচত আর কি। এপ্রিল দ্বিতীয় সপ্তাহ পর্যন্ত আলু তোলার সময় থাকলেও কোল্ড স্টোরেজগুলো ভরে গেছে এখনই আলুতে। তো আলু আমদানি যা এর চাইতে ডাবল কোল্ড স্টোরেজ হয়, তাও আমরা জায়গা দিতে পারবো না, এই কারণে আমরা অনেক কৃষককে ফেরত দিতেছি। কৃষি বিভাগ জানায় চলতি মৌসুমে জেলায় 25,000 হেক্টর জমিতে আলুর চাষ হয়। উৎপাদন ধরা হয়েছে 6.5 লাখ মেট্রিক টন। জেলার 6টি কোল্ড স্টোরেজে ধারণ ক্ষমতা 1.25 লাখ মেট্রিক টন। এমআর রকি, সময় সংবাদ, নওগাঁ। নওগাঁয় পুকুর জলাশয়ে পানি শুকিয়ে আসায় আড়তে চাষ করা মাছের সরবরাহ বেড়েছে, দামও রয়েছে ক্রেতাদের নাগালে। বিস্তারিত জানাতে এই মুহূর্তে সদরের বাইপাস মাছের আড়তে আছেন সহকর্মী এমআর রকি। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। রকি,
গুলোতে নিয়ে আসার কারণে সরবরাহ গেল 10 দিনের ব্যবধানে কিন্তু বিপুল আমরা এখানে লক্ষ্য করছিলাম। এই আড়তগুলোতে খুব ভোর থেকে কিন্তু মাছ কেনা বেচা চলে এবং সকাল থেকে 10টা 11টা পর্যন্ত এই মাছ কিন্তু বিভিন্ন জায়গার পাইকাররা সেখান থেকে নিয়ে যান। তবে যে বিষয়টি আমরা এখানে লক্ষ্য করছিলাম, গেল 10 দিনের ব্যবধানে সরবরাহ বৃদ্ধির কারণে প্রতি কেজি মাছের দর 10 থেকে 15 টাকা পর্যন্ত 20 টাকা পর্যন্ত প্রকার ভেদে এখানে আমরা কম লক্ষ্য করছিলাম। এক্ষেত্রে যারা মাছ চাষি তারা বলছেন যে পানি নেমে যাওয়ার কারণে জলাশয়গুলো বা পুকুর থেকে তারা চাষ করছেন, এই নেমে যাওয়ার কারণে কিন্তু মাছ তারা তুলে বিক্রি করতে বাধ্য হচ্ছেন। এই সময়টাতে এই শুষ্ক মৌসুমে কিন্তু মাছের যে একটা মরক লেগে থাকে এবং এই মরকের হাত থেকে কিছুটা রক্ষা পাওয়ার জন্যই তারা কিন্তু এই মাছগুলো এখন বিক্রির জন্য আড়তে নিয়ে আসছেন। তবে প্রতি কেজি রুই এখানে বিক্রি হচ্ছে 1 কেজি ওজনের 130 থেকে 40 টাকা। মিরকেল জাতীয় মাছ যেটা সেটা 150 থেকে 60 টাকা সর্বোচ্চ। আসলে ঠিক এরকমই কিছুটা 140-50 টাকা করে প্রতি কেজি প্রকার ভেদে এখানে বিক্রি হচ্ছে। তবে মাছের সরবরাহ গত কয়েকদিনের ব্যবধানের কারণে এখানকার যারা মাছ চাষি তারা বলছেন যে এরকম দরের জায়গায় কিন্তু বিগত দিনে 20 থেকে 15 টাকা প্রতি কেজিতে তারা বেশি পেয়েছিলেন। এই সরবরাহ বৃদ্ধির ফলে কিন্তু এখন সেটা কিছুটা নেমে গিয়েছে। তবে এই আড়তগুলোতে আমরা যেটা সবচেয়ে বেশি দেশীয় মাছের সরবরাহটা এখানে বেশি দেখতে পাচ্ছিলাম। বিশেষ করে এখানে দেশীয় মাছের মধ্যে রয়েছে স্থানীয় যেসব জাত, বিশেষ পাঙ্গাস, রুই, কাতলের পাশাপাশি সরপুঁটি, এই জাতীয় তেলাপিয়া মাছের সরবরাহটা অধিক হওয়ার কারণে কিন্তু দামের জায়গাটা কিন্তু অনেকটা এখানে নিচে নেমে গেছে বলছেন মাছ চাষিরা। তো মাছ চাষিদের যে বিষয়টি আমরা এখানে জানতে পারছি, তারা বলছেন যে মাছের যে খাদ্যের দাম তা কিন্তু অনেকটাই বেড়েছে। গেল কয়েক বছরের মধ্যে মাছের খাদ্যের যে বাজার তা কিন্তু আস্তে আস্তে দফায় দফায় বৃদ্ধি হয়েছে। সেই তুলনায় কিন্তু মাছের যে দর সেটা কিন্তু তারা পাচ্ছেন না। প্রতি কেজিতে তাদের যে খরচ হচ্ছে সেই খরচের তুলনায় তারা বলছেন যে ন্যূনতম তাদের মুনাফা থাকছে না। এই কারণে কিন্তু মাছ চাষের যে আগ্রহটা তা কিন্তু আস্তে আস্তে কমে যাচ্ছে। তবে গেল 1 বছরে কিন্তু আমরা এই জেলার চিত্র যেটা লক্ষ্য করছিলাম, মাছের উৎপাদন কিন্তু অনেকটাই দ্বিগুণ হয়েছে। এর পিছনে মাছের যে বাজার ব্যবস্থা ছিল, বিগত দিনগুলোতে মাছের চাহিদা এবং মাছের সরবরাহের যে বাজার এটা কিন্তু অনেকটা চাঙ্গা হয়ে উঠেছিল। এই জেলায় মাছের মোট চাহিদা রয়েছে 78,000 মেট্রিক টন বরদাছড়ি, কিন্তু সেই জায়গায় এই মাছের উৎপাদন কিন্তু প্রায় 82 থেকে 90,000 মেট্রিক টন মাছ উৎপাদন হচ্ছে, এটা জানিয়েছে স্থানীয় মৎস্য অধিদপ্তর। তারা বলছেন যে মাছের বিগত দিনের মুনাফাটা বেশি হওয়ার কারণে পুকুর খননের মাত্রা কিন্তু অনেক বেশি হয়েছে এবং বিভিন্ন উন্মুক্ত জলাশয়গুলোতেও কিন্তু এখন মাছ অধিক হারে চাষ করছেন। এই চাষের ক্ষেত্রে কিন্তু মাছের যে চাহিদা তা কিন্তু আস্তে আস্তে এখানে বেশি আসছে এবং মাছ চাষিরা কিন্তু আগ্রহী হারে কিন্তু মাছে বিনিয়োগ করছেন। মাছ চাষের ক্ষেত্রে তাদের অনেকটাই লক্ষ্য করা যাচ্ছে। অধিক লাভের একটা স্বপ্ন দেখে তারা কিন্তু পুকুর জলাশয়গুলোতে অনেকটা ঝুঁকে পড়ছেন। কিন্তু এরকম একটি বাজার ব্যবস্থা তাদের কিন্তু হতাশ করছে, কারণ তারা বলছেন যে একটা ন্যূনতম বাজারের জায়গাটা যদি তারা না পান তাদের কিন্তু বিনিয়োগের ক্ষেত্রে এখানে তোলা সম্ভব হচ্ছে না। অনেক মৎস্য চাষি যে বিষয়টি আমাদেরকে অভিযোগ করে জানিয়েছেন যে বিভিন্ন সংস্থা থেকে কিন্তু তারা ঋণ নিয়ে মাছ চাষে আগ্রহী হয়েছিলেন, ঝুঁকে পড়েছিলেন, কিন্তু এই দরের জায়গাটায় কিন্তু তারা কিন্তু এখন যেটা ব্যাহত হচ্ছে বলছেন। সাধারণ ক্রেতারা কিন্তু অনেকটা খুশি, তাদের এই জায়গায় তারা স্বপ্ন যেটা বাজারটা নিচে নেমে যাওয়ার কারণে সাধারণ মাছ চাষিরা খুব সস্তায় মাছ কিনতে পারছে এবং খেতে পারছে, এরকম একটি বাজার কিন্তু আমরা এখানে লক্ষ্য করছিলাম। এই ছিল মামুন নওগাঁর এই পার্শ্ববর্তী সাংবারের মাছ চাষের খবর, মাছ বেঁচে কিনা খবর আমার কাছে। মাছ বাজারের খবর জানাতে নওগাঁ সদরের বাইপাস মাছের আড়ত থেকে যোগ দিয়েছিলেন সহকর্মী এমআর রকি। মুন্সিগঞ্জে টমেটোর বাম্পার ফলনের পরও কৃষকের দুশ্চিন্তার শেষ নেই। এখানে টমেটো সংরক্ষণে পর্যাপ্ত হিমাগার না থাকায় মাত্র 2 টাকা কেজি দরে টমেটো বিক্রি করতে বাধ্য হচ্ছেন চাষিরা। বিস্তারিত নাসিরউদ্দিন উজ্জ্বলের রিপোর্টে, ক্যামেরায় ছিলেন আবু সাইদ। মুন্সিগঞ্জের বিস্তীর্ণ জমিতে টমেটোর বাগান, পেকে লাল, কমলা ও হলুদ সহ নানা রং ধারণ করেছে টমেটো। ফলন ভালো হলেও দুশ্চিন্তায় কৃষক। উৎপাদন খরচ তো দূরের কথা, জমি থেকে টমেটো তুলে বাজারে নেয়ার শ্রমিক খরচও উঠাতে পারছে না। 4.5 লক্ষ টাকার মতন ইনভেস্ট করেছি, 4.5 লাখ টাকা আমি যাবে 20,000 টাকা বিক্রি করতে পারিনি। টমেটো গাছে পচতেছে, বিক্রি করতে পারি না, বদলির দামও হয় না। এখন আমরা কি করব? প্রচুর পরিমাণে ফসল নষ্ট হচ্ছে। এই ফসলগুলো যদি আমাদের রাখলে কিছু টাকা লাভবান হতাম। এটাকে সংরক্ষণ করার জন্য
একটা ব্যবস্থা করলে হয়তো কৃষক মোটামুটি ফসলের উৎপাদন খরচ পেত। মুন্সিগঞ্জে সচল 68 হিমাগার থাকলেও টমেটো রাখার মতো কোনো হিমাগার নেই। চাহিদার চেয়ে বেশি উৎপাদন হওয়ায় এবং সংরক্ষণ ব্যবস্থা না থাকায় বিপাকে পড়েছেন কৃষক। টমেটো প্রসেসিং করে যদি অন্য কোনো খাদ্যদ্রব্য তৈরি করার মতো মুন্সিগঞ্জ সদর উপজেলায় এমন কোনো প্রসেসিং ফ্যাক্টরি থাকতো, তাহলে ফ্যাক্টরিতে প্রসেসিং করতে পারলে কৃষক এর মূল্য ভালো মূল্য পেত। প্রতি কেজি টমেটোর উৎপাদন খরচ পড়েছে গড়ে 10 টাকা, আর বর্তমানে বাজার মূল্য 2 থেকে 3 টাকা। কৃষি বিভাগ জানিয়েছে জেলায় 315 হেক্টর জমিতে প্রায় 10,000 মেট্রিক টন টমেটো উৎপাদন হয়েছে। নাসির উদ্দিন উজ্জ্বল, সময় সংবাদ, মুন্সিগঞ্জ। মুন্সিগঞ্জের পুরাতন মাওয়া ঘাটে মাঠা কিনতে ভিড় করেছেন ক্রেতারা। এই মুহূর্তে সেখানে আছেন সহকর্মী নাসিরউদ্দিন উজ্জ্বল, সরাসরি চলে যাচ্ছি তার কাছে। উজ্জ্বল, এই মুন্সিগঞ্জের মাওয়ার যে পদ্মা তীর, সেখানে কিন্তু একটা বড় ঐতিহ্য রয়েছে যে ভোরবেলায় কিন্তু মাঠা খেতে আসে, অনেক ভিড় করে। এই গোপাল ঘোষ, যিনি এই মাওয়া যে মৎস্য আড়ত, সেই মৎস্য আড়তের পাশে কিন্তু প্রতিদিন ভোর থেকে মাঠা বিক্রি করেন এবং তার এই মাঠা খাওয়ার জন্য কিন্তু এখানকার লোকজন ভিড় করেন এবং বিভিন্ন এলাকা থেকে লোকজন আসেন এবং রাজধানী ঢাকা থেকে যারা এখানে মাছ কিনতে আসেন, এর বাইরেও কিন্তু মাঠা খাওয়ার জন্য অনেকে আসছেন, মাঠা পান করতে। এবং সেখানে কিন্তু এই যে গোপাল ঘোষ, তার মাঠা স্বাদ গ্রহণ করবার জন্য কিন্তু আসেন এবং এখানে গোপাল ঘোষ প্রতিদিনই যে মাঠা নিয়ে আসেন, তার ড্রামে ড্রামে মাঠা, সেগুলো কিন্তু শেষ হয়ে যায়। এবং এই মাঠার গল্প বলতে গিয়ে এই গোপাল ঘোষ বলছিলেন যে এই যে মাওয়া মৎস্য আড়ত, তার থেকে কিন্তু প্রায় 4 কিলোমিটার দূরে হলদিয়া গ্রামে তার বসতি। সেখানে কিন্তু তার খাঁটি গরুর দুধ কিনে তিনি প্রতিদিন মাঠা তৈরি করেন এবং এই মাঠা এই ভোরবেলা নিয়ে আসার পর কিন্তু শেষ হওয়ার পর আবার তিনি এই যে মাঠা সহ অন্যান্য ছানা, মাখন, এইসব কাজ নিয়ে ব্যস্ত থাকেন এবং এই মাঠা দিয়ে কিন্তু তার দিন আয় যা রোজগার হয় তা দিয়ে তার সংসার চলে। এবং এই যে বিক্রমপুর তথা মুন্সিগঞ্জ, সেখানে কিন্তু আমরা দেখি যে বিভিন্ন হাট বাজার এবং গুরুত্বপূর্ণ মোড়, সেখানে মাঠার দোকান থাকে এবং সেই মাঠার দোকান থেকে বিক্রি হয়। এবং এই যে এই মাঠার ঐতিহ্য, এটি কিন্তু অন্য অঞ্চলে তেমন নেই। এবং এখানে যে ঘোষ পরিবারগুলো আছে এবং এখানে এমন একটি গ্রাম আছে যেটি এই গোপপাড়া, সেই গ্রামে কিন্তু 17টি পরিবার আছে যারা শুধু মাঠা দিয়ে কিন্তু তাদের ব্যবসা এবং মাঠা দিয়ে তাদের দিন চলে। এরকম কিন্তু বিক্রমপুরের বিভিন্ন অঞ্চলে রয়েছে যে এই মাঠা ঘিরেই তাদের কর্মযজ্ঞ। এবং ওরকমই একজন হচ্ছে এই গোপাল ঘোষ। এই গোপাল ঘোষের মাঠার যে ইতিহাস, সেটি এখানকার কিন্তু যুগ যুগ ধরে। এবং এই যে বাজার, যে হাটটিতে এখানে উনি মাঠা বিক্রি করেন, সেটি কিন্তু প্রায় 50 বছরের পুরনো এবং বংশ পরম্পরা এই গোপাল ঘোষ এখানে মাঠা বিক্রি করতে আসেন। এবং তার যে এই মাঠা, সেগুলো কিন্তু এখানে যারা নাকি সাধারণ মানুষ আছেন, এর বাইরেও কিন্তু এখানকার জেলে, এখানকার মৎস্য আড়তের লোকজন, তারা কিন্তু তার নিয়মিত কাস্টমার এবং এই কাস্টমার হিসাবে তারা কিন্তু আসেন। অনেকেই মাছ বিক্রি করে এসে মাঠা খেয়ে চলে যান, আবার অনেকে আছেন যারা এখানকার এই বিভিন্ন অঞ্চল থেকে মাছ কিনতে আসেন, তারাও কিন্তু এখানে তার মাঠা নেন। আর এই বিক্রমপুরের যে পদ্মা তীরের যে পদ্মা সেতু এখন যেখানে হয়েছে, পদ্মা সেতুর পাদদেশে কিন্তু এই মৎস্য আড়ত। এবং পদ্মা সেতু দেখতেও যারা ভোরবেলায় আসেন, ভোরের যে আলো, সেই ভোরের আলো এসে দেখে ঘুরে তারা মাঠা খেয়ে কিন্তু ফিরে যান এবং সপরিবারে অনেকে আসেন। আমাদের সঙ্গে একটি পরিবারের কথা হচ্ছিল, তারা এসছেন রাজধানী ঢাকা থেকে এবং তারা কিন্তু ভোরবেলা এসে নৌকায় করে পদ্মা সেতু দেখেছেন এবং পদ্মা সেতু দেখার পর আবার এখানে এসে মাঠা খেয়েছেন। এমন বিভিন্ন অঞ্চল থেকে আসা লোকজন একই সঙ্গে এলাকার যে প্রাকৃতিক সৌন্দর্য দেখেন, দেখার পরে আবার এখানকার ঐতিহ্যবাহী যেসব মাঠা, মিষ্টি, এই মাওয়ার রসগোল্লা, এগুলোর স্বাদ দিয়ে কিন্তু তারা আবার ফিরে যান। তো এই যে মাওয়া মৎস্য আড়তের পাশে যে গোপাল ঘোষ, এই গোপাল ঘোষের মাঠা বিক্রির এই ছিল সর্বশেষ। মামুন।
মুন্সিগঞ্জের পুরাতন মাওয়াঘাটে মাঠা কিনতে ভিড় করেছেন ক্রেতারা। সে খবর জানাতে আমাদের সঙ্গে যোগ দিয়েছিলেন সহকর্মী নাসির উদ্দিন উজ্জ্বল। আবারও বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উদযাপনের খবর। বঙ্গবন্ধুর ১০১তম জন্মবার্ষিকীতে টুঙ্গিপাড়া সহ দেশের বিভিন্ন স্থানের আকাশে বিমান উড়িয়ে শ্রদ্ধা জানায় বাংলাদেশ বিমান বাহিনী। এছাড়া বিভাগীয় শহর সহ সারা দেশে বর্ণাঢ্য আয়োজনে উদযাপন করা হয় জাতির পিতার জন্মশতবার্ষিকী ও জাতীয় শিশু দিবস। গোপালগঞ্জ ও বাগেরহাট সহ দেশের বিভিন্ন স্থানের আকাশে বিমানচিত্রে ফুটিয়ে তোলা হয় ১০০ সংখ্যা। বিষয়টি দেখে হাত ও পতাকা নেড়ে তাদের অভিবাদন জানান সাধারণ মানুষ। দেশ জুড়ে উৎসবমুখর পরিবেশে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকীর আয়োজন। নিজেদের অধিকার আদায়ে গর্জে উঠেছিলেন হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। জাতিকে উপহার দিয়েছিলেন এক স্বাধীন মানচিত্র। জন্মের শতবর্ষ পরে নানা আয়োজনে তাকে স্মরণ করে খুলনার সামরিক বেসামরিক নানা শ্রেণী পেশার মানুষ। দিনভর নানা আয়োজনে অংশ নেয় শিশুরা। বুধবার সকালে চট্টগ্রাম সেনানিবাস ও নৌবাহিনীর ইশাখা ঘাঁটি থেকে বর্ণাঢ্য র্যালি বের করা হয়। এতে সেনা ও নৌবাহিনীর সদস্য সহ ঊর্ধ্বতন কর্মকর্তারা অংশ নেন। এছাড়া নানা কর্মসূচি আয়োজন করে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন। গাইবান্ধায় মুজিব পোশাকে সেজে জাতীয় শিশু দিবসের অনুষ্ঠানে অংশ নেয় শত শিশু। মৃত্যু নেই, তার ক্ষয় নেই। বঙ্গবন্ধুর চেতনাকে সঙ্গে রেখে আমরা আজকে শিশুরা সুনাগরিক। পরে জাতির জনকের ১০০তম জন্মবার্ষিকী উপলক্ষে ১০০ পাউন্ডের কেক কাটে তারা। ময়মনসিংহের পুলিশ লাইনে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানান পুলিশ কর্মকর্তারা। এ সময় বঙ্গবন্ধুকে সশস্ত্র সালাম জানানো হয়। এর আগে ফুল দিয়ে শ্রদ্ধা জানান সিটি মেয়র ও বিভাগীয় কমিশনার সহ বিভিন্ন সংগঠন। এছাড়া ব্রাহ্মণবাড়িয়া, রংপুর, সিলেট ও ফেনী সহ সারা দেশে নানা আয়োজনে পালন করা হয় জাতির জনকের জন্মশতবার্ষিকী ও জাতীয় শিশু দিবস। সাবিত সারোয়ার, সময় সংবাদ। এদিকে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে বরিশালে হয়ে গেল সাইকেল শোভাযাত্রা। বুধবার বিকেলে নগরীর জেলা স্কুলের সামনে থেকে বর্ণাঢ্য শোভাযাত্রাটি বের হয়। এতে নেতৃত্ব দেন বরিশাল সিটি কর্পোরেশনের মেয়র শ্রেণিয়াবাত সাদিক আবদুল্লাহ। শোভাযাত্রাটি আমতলার মোড়, সিএনবি রোড, নাথুল্লাবাদ, বিএম কলেজ রোড সহ কয়েকটি সড়ক ঘুরে কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে শেষ হয়। গাজীপুরে ব্যতিক্রমী আয়োজনের মধ্য দিয়ে উদযাপন করা হয় বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী। বুধবার বিকেলে গাজীপুরের দমদম এলাকায় শিশু কিশোরদের অসমাপ্ত আত্মজীবনী পাঠ করে শোনান কেন্দ্রীয় আওয়ামী লীগ নেতা আকরাম হোসেন। পরে ২ শতাধিক শিশু কিশোর একসঙ্গে জয় বাংলা উচ্চারণে জাতির জনককে স্মরণ করে। নতুন প্রজন্মকে মুজিবের আদর্শে উজ্জীবিত করতেই এমন আয়োজন। পরে দেশ ও জাতির কল্যাণে স্থানীয় মুক্তিযোদ্ধাদের নিয়ে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। কাতারে কর্মরত অভিবাসীদের জন্য বাধ্যতামূলক করা হচ্ছে হেলথ ইন্স্যুরেন্স বা স্বাস্থ্য বীমা। অভিবাসীদের নতুন আকামা ইস্যু ও পুরানো আকামা রিনিউ করতেও লাগবে স্বাস্থ্য বীমা। পর্যটক ভিসায় যারা কাতারে যাবে তাদেরও লাগবে হেলথ ইন্স্যুরেন্স। কাতার প্রতিনিধি আনোয়ার হোসেন মামুনের তথ্য ছবি নিয়ে রিপোর্ট। কাতারে অভিবাসী ও পর্যটক ভিসাধারী ব্যক্তিদের জন্য বাধ্যতামূলক করা হচ্ছে হেলথ ইন্স্যুরেন্স বা স্বাস্থ্য বীমা। এর ফলে চিকিৎসার প্রয়োজন হলে অভিবাসী ও পর্যটকরা স্বাস্থ্য বীমা থাকলে পাবেন বিনামূল্যে চিকিৎসা সেবা। আইনটি কার্যকরে মঙ্গলবার আলোচনা করেছে কাতারের সুরা কাউন্সিল। এদিকে আইনটি হলে তা প্রবাসী বাংলাদেশিদের জন্য উপকারে আসবে বলে মনে করেন প্রবাসীরা। এতে আমরা অধিবাসীরা বিনামূল্যে চিকিৎসার সুবিধা পাবো। তার জন্য বাংলাদেশ কমিউনিটির পক্ষ থেকে কাতার সরকারকে আমি ধন্যবাদ জানাচ্ছি। ইন্স্যুরেন্সটা যদি থাকে আপনাদের হসপিটালে চিকিৎসা নিতে আর কোনো অসুবিধা হবে না, সবার জন্য ভালো হবে। যে কোনো মহামারীতে অভিবাসী কর্মীরা অসুস্থ হলে যাতে বিনামূল্যে চিকিৎসা সেবা পায় সেজন্যই কাতারে হেলথ ইন্স্যুরেন্স বাধ্যতামূলক করছে সরকার। তারা জানায় স্বাস্থ্য বীমা থাকলে অসুস্থ অভিবাসীর চিকিৎসার ব্যয় বহন করবে ইন্স্যুরেন্স কোম্পানি। সময় সংবাদ, কাতার। কোভিড-19 শুরু থেকেই ভিন্ন পথে হাঁটছে সুইডেন। দেশটিতে সরকারি ছুটি বাদে একদিনের জন্য বন্ধ হয়নি ডে কেয়ার সেন্টার এবং প্রাথমিক বিদ্যালয়গুলো। করোনার এমন
অস্বাভাবিক সংক্রমণের মাঝেও শিশুদের আক্রান্তের খবরও শোনা যায়নি দেশটিতে। সুইডেন থেকে আরও জানাচ্ছেন শফিউল আলম। করোনা মহামারীতে দেশে দেশে লকডাউন আর স্কুল কলেজ বন্ধ ঘোষণা করা হলেও ব্যতিক্রম উত্তর ইউরোপের দেশ সুইডেন। দেশটিতে উচ্চ মাধ্যমিক বিদ্যালয় এবং বিশ্ববিদ্যালয়গুলোতে পাঠদান অনলাইনে করা হলেও ডে কেয়ার সেন্টার এবং প্রাথমিক বিদ্যালয়গুলো স্বাভাবিক নিয়মে খোলা রাখা হয়, যা জরুরি সেবায় নিয়োজিত অভিভাবকদের নির্বিঘ্নে কাজকর্ম চালিয়ে যাওয়া এবং শিশুদের সুস্থ বিকাশে সহায়ক হচ্ছে। সুইডেনের কলেজগুলো যেটা 9 থেকে আরম্ভ করে 12 পর্যন্ত চলে, এই কলেজগুলো সবগুলি অনলাইনে চালানোর সিদ্ধান্ত নিয়েছে সুইডিশ সরকার। সুইডেনের স্কুল খোলা রাখার জন্য শুধুমাত্র অর্থনীতির বিষয়টাই লক্ষণীয় নয়, সেই সাথে রয়েছে ফ্রন্টলাইন ওয়ার্কার যারা ডাক্তার, নার্স এবং ডেলিভারি ম্যান আছেন, তারা যেন কাজে যেতে পারেন। তার বাচ্চা যদি বাসায় থাকে তারা ঠিকমতো কাজে যেতে পারবেন না। আমিও একটা স্কুলে জব করে থাকি, সেখানে আমি কখনোই শুনতে পাইনি যে শিশুরা করোনা আক্রান্ত হয়েছে। দেশে বিদেশি নানা সমালোচনার পরও বরাবরই স্বল্পমেয়াদী বিধিনিষেধ আরোপ করে করোনা পরিস্থিতি মোকাবেলা করে আসছে সুইডেন। দেশটিতে রাত 8:30 থেকে ভোর 5টা পর্যন্ত বার, রেস্টুরেন্ট বন্ধ রাখতে বলা হয়েছে। শফিউল আলম, সময় সংবাদ, সুইডেন। ধারণা করা হয় আয়ারল্যান্ডে খ্রিস্ট ধর্মের প্রবর্তন করেছিলেন সেন্ট প্যাট্রিক্স। 461 সালের 17 মার্চ তার মৃত্যুর পর থেকে এদিনে তাকে স্মরণে থাকে নানা আয়োজন, বিশেষ করে সেন্ট প্যাট্রিক্স প্যারেড এর মাঝে অন্যতম। তবে এবছর করোনার বিধিনিষেধ থাকায় অনুষ্ঠান না হয় হতাশা জনমনে। আয়ারল্যান্ড থেকে সৈয়দ জুয়েলের রিপোর্ট। আয়ারল্যান্ডে যত ধর্মীয় ও সাংস্কৃতিক অনুষ্ঠান হয় তার মাঝে সেন্ট প্যাট্রিক্স ডে অন্যতম। 1000 বছরের বেশি সময় থেকে 17 মার্চ ধর্মীয় ও সাংস্কৃতিক ছুটি হিসেবে পালন করা হয়ে থাকে এই দিনটি। এই একটি অনুষ্ঠান যেখানে লাখো মানুষের জমায়েত হয়, সবুজ পোশাক ও নানা রঙে সজ্জিত হয়ে সবাই মিলে একসাথে মিলেমিশে একাকার হয় পুরো দেশ। তবে সবচেয়ে আকর্ষণীয় ও উপভোগ্য হয় সেন্ট প্যাট্রিক্স প্যারেড। এবছর লকডাউনের কারণে প্যারেড না হওয়ায় আইরিশদের পাশাপাশি বাংলাদেশিদের কণ্ঠেও আক্ষেপের সুর। এটা সত্যি যে আমরা এক অদ্ভুত সময়ের মধ্যে দিয়ে যাচ্ছি। আমি মনে করি করোনা মহামারীর এই সময় প্রত্যেককেই আশাবাদী হতে হবে এবং সাহস থাকা উচিত। প্রতি বছর বাচ্চারাও এই অনুষ্ঠানটি অনেক বেশি উপভোগ করত। বাচ্চাদের বাইরে নিয়ে গেলে বাচ্চারা অনেক মজা পেত, চারপাশে একটি উৎসবমুখর পরিবেশ থাকতো, কিন্তু এই লকডাউনের কারণে এখন আর সেটি সম্ভব হচ্ছে না। তবে প্যারেড না হলেও বেশ কয়েকটি স্থানে প্ল্যাকার্ড নিয়ে করোনা থেকে মুক্তির প্রার্থনা করেন খ্রিস্ট ধর্মাবলম্বীরা। ঢোল, তবলা, বাঁশি আর নানা রঙের ফেস্টুনের মাঝে সবুজ পোশাকের লাখো মানুষের ঢল হারিয়ে গেল করোনা স্রোতে। আগামী বছর এই মহামারীর শেষে সেন্ট প্যাট্রিক্স ডেতে আবারও ফিরবে প্রাণ, আবারও গাইবে চিরসবুজের গান। এমনটাই হোক আগামী উৎসব। সৈয়দ জুয়েল, সময় সংবাদ, আয়ারল্যান্ড। বছরের একটি দিন ঘিরে প্রায় সারা বছরই দৃষ্টি থাকে মৃৎশিল্পীদের। তা হলো পহেলা বৈশাখ বা বাংলা নববর্ষ। খেলনা ও মাটির তৈজসপত্র তৈরিতে যথারীতি ব্যস্ততা চলছে এবছরও। মুন্সিগঞ্জের কুমারপল্লীর খবর জানাচ্ছেন নাসির উদ্দিন উজ্জ্বল, ক্যামেরায় ছিলেন আবু সাইদ। বৈশাখী মেলার বাকি মাত্র 4 সপ্তাহ। লোকজ ঐতিহ্যের ধারা অনুযায়ী দিন যত কাছাকাছি মৃৎশিল্পীদের ব্যস্ততা যেন ততই বাড়ছে। মেলায় এসব সামগ্রীর পসরা বসানোর লক্ষ্য নিয়ে মুন্সিগঞ্জের টঙ্গিবাড়ির আবদুল্লাপুরের কুমাররা ভীষণ ব্যস্ত এখন। কোভিড ঘিরে এক বিশেষ চ্যালেঞ্জ সময় পার করছে কুমার সম্প্রদায়। আর পরিবেশের শত্রু প্লাস্টিকের দাপটে পরিবেশ বান্ধব মৃৎশিল্প এখন অস্তিত্ব সংকটে। ঐতিহ্য টিকিয়ে রাখার জন্য মাটির জিনিসপত্র ব্যবহার বাড়াতে স্থানীয়দের মতো সারা দেশের মানুষকে এগিয়ে আসা প্রয়োজন। একটু সরকার যদি একটু দেখতো, একটু সাহায্য সহযোগিতা করতো, তাহলে এরা একটু উপর দিকে উঠতো। এরা যে কাম জানে কিন্তু মেশিন নাই, পত্র নাই, কোনো এই মেশিনের লেগে এরা আরও কিছু করতে পারে না। এই শিল্পে যেই ব্যবহারিক জিনিসপত্র তৈরি হয় এগুলি কিন্তু খুবই স্বাস্থ্যসম্মত। আর আধুনিক যুগে আমরা যেগুলি ব্যবহার করতেছি প্লাস্টিক সামগ্রী, ওগুলি স্বাস্থ্যসম্মত না। হাতে তৈরি ও রং করে আগুনে পোড়ানো সহ ক্রেতা পর্যন্ত পৌঁছাতে খরচ পড়ে অনেক, কিন্তু বিক্রি করতে হয় বেশ কম দামে। এতে খরচের টাকা ওঠানোই দায় হয়ে যায় বলে দাবি শিল্পীদের। কয়েক বছর আগেও এই কুমারপল্লীতে 40টি পরিবার মৃৎশিল্পের সঙ্গে জড়িত ছিলেন। এখন মাত্র 3টি পরিবার সেই পুরনো পেশাকে
ধরে রাখবার চেষ্টা করছেন। মুন্সিগঞ্জের আব্দুল্লাহপুর থেকে নাসির উদ্দিন উজ্জ্বল, সময় সংবাদ। ঐতিহাসিক সুরা মসজিদ। দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলার হিলির চৌগাছ এলাকায় 400 বছর আগের মসজিদটির কারুকার্য ও স্থাপত্য শৈলী মনোমুগ্ধকর। অনেকের ধারণা 16 শতকে সুলতানি আমলে হোসেন শাহীর শাসনকালে এটি নির্মাণ করা হয়েছে। হিলি প্রতিনিধি শফিকুল ইসলাম শফিকের পাঠানো তথ্য ছবি নিয়ে রিপোর্ট। কালের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে মুসলিম স্থাপত্যের অন্যতম নিদর্শন সূরা মসজিদ। মসজিদটির বাইরের দিকের আয়তন উত্তর দক্ষিণে 40 ফুট ও পূর্ব পশ্চিমে 26 ফুট। 4 ফুট উঁচু মজবুত প্ল্যাটফর্মের ওপর মসজিদের কাঠামো গড়ে উঠেছে। এর প্রধান কক্ষের আয়তন ভেতরে 16.16 ফুট। মুসলিমদের দর্শনীয় স্থান, এখানে নামাজ পড়তে এবং জায়গাটা দেখতে অনেক সুন্দর লাগে। আমি আমার বাবার সঙ্গে প্রত্যেক শুক্রবারে মসজিদে নামাজ পড়তে আসি। ইতিহাস ঐতিহ্যকে ধারণ করে এই সূরা মসজিদ। আমাদের একটা সমস্যা হচ্ছে, সেটা হচ্ছে এখানে বসার আসনের নিশ্চয়তা নেই। প্রতিদিন কেউ আসেন মসজিদের সৌন্দর্য দেখতে, আবার অনেকে আসেন মনের আশা পূরণের জন্য মানত করতে। রান্না করে সবাইকে পোলা খাওয়াবে, এই জায়গা তো অনেকেই অনেক কিছু মানত করে, সেটা সঠিক হয়। অবশ্যই আল্লাহ সেটা পূরণ করে থাকেন, কিন্তু একটা উসিলা এটা নাকি একসময় এক রাতের উদ্ভব হয়েছে। মসজিদের পাশে রয়েছে একটি সুবিশাল দিঘি। পর্যটকদের কাছে এটিও আকর্ষণের অন্যতম একটি জায়গা। সুন্দর একটা দৃশ্য, এখানে কীর্তিত্ব মহত্ব সবকিছুই আমি লোকমুখে শুনেছি, তাই প্রথম আসা আর কি। পূর্বপুরুষরা 400 বছর ধরে খাদেমের দায়িত্ব পালনের সূত্র ধরে এই মসজিদটি 26 বছর থেকে দেখাশোনা করে আসছেন স্থানীয় সেকেন্দার আলী। জায়গাটা একটু বৃদ্ধি করে দিলে বা হয়তো মনে করুন যে না হয়তো মানে গেটের ব্যবস্থা করে দিলে আমাদের মানে সমস্যাটা সমাধানে আল্লাহ হয়। নতুন প্রজন্মকে এই মসজিদের ইতিহাস জানাতে প্রত্নতাত্ত্বিক নিদর্শনটি সংরক্ষণ করার দাবি এলাকাবাসীর। সময় সংবাদ, হিলি। খেলার খবর। প্রতিপক্ষ শক্তিশালী হলেও সামর্থ্যের সেরাটা দিয়ে নেপালে ত্রিদেশীয় টুর্নামেন্টের শিরোপা জিততে চায় বাংলাদেশ। সময় সংবাদকে দেয়া একান্ত সাক্ষাৎকারে এমনটাই মন্তব্য করেছেন বাংলাদেশ জাতীয় ফুটবল দলের অধিনায়ক জামাল ভুঁইয়া। পাশাপাশি জুনে কাতারে বিশ্বকাপের প্রাক বাছাই পর্বেও ভালো খেলার লক্ষ্য তার। দেশে ফেরার আগে জামালকে সংবর্ধনা দিয়েছে তার ক্লাব কলকাতা মোহামেডান। কলকাতায় জামাল ভুঁইয়ার সঙ্গে কথা বলেছেন সুব্রত আচার্য। প্রিয় দর্শক, আমরা পেয়ে গেছি বাংলাদেশের সুপারস্টার ফুটবলার জামাল ভুঁইয়াকে। কলকাতার ঐতিহ্যবাহী মোহামেডান ক্লাবের যে জার্নি সেটি শেষ হচ্ছে। আমরা জেনে নেব 5 মাসে তার জার্নির কেমন ছিল। ভালো ছিল, ওভারঅল ভালো ছিল। এক্সপিরিয়েন্স ওয়াজ গুড। there are some great players, local players ভালো আছে। কলকাতার ফুটবল প্রেমীদের কেমন মনে হয়েছে আপনার? ফ্যান্স তো অনেক পাগল, মানে ক্রেজি। এস এ ফুটবল আমরা চাই, উইন অর লুজ, দ্য ফ্যান্স উইল অলওয়েজ বি দেয়ার। এই শহরের সঙ্গে আমাদের দাদার নাম জড়িয়ে রয়েছে, সৌরভ গঙ্গোপাধ্যায়। আপনি কি এই 5 মাসে কখনো তার দাদার সঙ্গে দেখা হচ্ছে? টিমের সাথে সবসময় হোটেলে থাকছি, সো কোনো চান্স পাই না। বাংলাদেশে আপনি চলে যাচ্ছেন নেপালে 3 জাতি খেলার বাংলাদেশের প্রতিনিধিত্ব করার জন্য। এরপর আপনার আরেকটি জুন মাসেও মনে হচ্ছে বাইরে ফরেন ট্রিপ আছে। তো আপনার নেক্সট পরিকল্পনাগুলো যদি বলেন। আশা করছি দ্যাট আমরা একটা ভালো রেসাল্ট করব। 3টা খেলা আছে, কাতার, ইন্ডিয়ার সাথে, ওমান সাথে আর আফগানিস্তানের সাথে। সো এখানে ভালো পারফর্ম করলে দেন দেশের জন্য ভালো হবে। মানে এখান থেকে কি স্মৃতি নিয়ে যাচ্ছেন? India is the capital of sarees, so I need to buy some sarees. কাদের জন্য শাড়ি? বউয়ের জন্য। আপনাকে অনেক ধন্যবাদ। আমরা কথা বললাম বাংলাদেশের সুপারস্টার, শুধু বাংলাদেশে নয় ফুটবলের সুপারস্টার জামাল ভুঁইয়ার সঙ্গে। তিনি এই মুহূর্তে রয়েছেন কলকাতার ঐতিহ্যবাহী মোহামেডান ক্লাবে এবং আমরা মোহামেডান ক্লাবের এই টেন্টে কথা বলে দিলাম জামাল ভুঁইয়ার সঙ্গে। কলকাতা থেকে সুব্রত আচার্য, সময় সংবাদ। নেপালে নেমে প্রথম দিন কোনো অনুশীলন করবে না বাংলাদেশ জাতীয় ফুটবল দল। নেপাল ফুটবল কর্তৃপক্ষের দেয়া মাঠে পুরোদমে শিষ্যদের নিয়ে অনুশীলন করবেন কোচ জেমি ডে। নেপাল সফরের পরিকল্পনা হেড কোচ জানিয়েছেন সময় সংবাদে। 2 বেলা করে অনুশীলন চলবে 22 মার্চ পর্যন্ত। এদিকে নেপালে হোটেলে নিজেদের কাজ নিজেদেরকে করতে হচ্ছে না জামাল ভুঁইয়াদের। স্বাস্থ্যবিধি মেনে ঘোরাফেরা করতে পারবেন বাংলাদেশের ফুটবলাররা।
5 ডিসেম্বর থেকে 23 মার্চ ক্যালেন্ডারের পাতায় পাক্কা 108 দিন পর নতুন গন্তব্যে পাড়ি দিচ্ছেন সাদউদ্দিনরা। সময়ের কারণে গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে যে সিরিজ, তা করতে হবে জয়। দেশে 3 দিন অনুশীলন শেষে নেপালে জয়ের লক্ষ্যে কিভাবে অনুশীলন করবে ফুটবলাররা, সেটাই সবার জানার আগ্রহের কেন্দ্রে। 18 মার্চ বিকেলে নেপালে নেমে করতে হবে না কোনো করোনা টেস্ট। সোজা কাঠমান্ডুর সোলাটি ক্রাউন প্লাজা হোটেলে গিয়ে উঠবে ফুটবলাররা। সেদিন আর কোনো প্র্যাকটিস নয়, টিম হোটেলেই জিম এবং সুইমিং করে সময় কাটাবেন ফুটবলাররা। সেই সময় হেড কোচ জেমি ডেকে 3টি মাঠ দেখাবে নেপাল ফুটবল কর্তৃপক্ষ। মাঠগুলো হলো আনফা গ্রাউন্ড, পুলিশ গ্রাউন্ড ও আর্মি গ্রাউন্ড। সেখান থেকে একটি পছন্দ করে পরদিন পুরো দমে শিষ্যদের অনুশীলন করাবেন জেমি। তবে ইন্টারনেটে ছবি দেখে সবচেয়ে বেশি আর্মি গ্রাউন্ডই হেড কোচ জেমিডের মনে ধরেছে বলে সময় সংবাদকে জানালেন। এশিয়ান গেমসের সময় নেপালের মাঠগুলো দেখেছিলাম, সেই অভিজ্ঞতা আর ইন্টারনেটের ছবি দেখে আর্মি গ্রাউন্ডই আমার পছন্দে সবচেয়ে এগিয়ে। তবে সময়ের সঙ্গে পরিস্থিতি পরিবর্তন হতে পারে, তাই নেপালে নেমে আমি বাকি দুটি ভেন্যু দেখেই চূড়ান্ত সিদ্ধান্ত নেব। 19 মার্চ থেকে 22 মার্চ প্রতিদিন 2 বেলা করে ফিল্ড প্র্যাকটিস, জিম ও সুইমিং, এই 3টি সেশন সম্পন্ন করবে ফুটবলাররা। এই 4 দিন কিরগিজস্তান দলের বিপক্ষে ম্যাচ টেকনিক নিয়ে কাজ করবেন জেমি। 23 মার্চের পর 24 মার্চ থেকে একই নিয়মে নেপাল ম্যাচের আগ পর্যন্ত অনুশীলন একই প্রক্রিয়ায় চলবে বলে জানিয়েছেন তিনি। নেপালে নেমে পরদিন জিম, সুইমিং ও ফিল্ড প্র্যাকটিস হবে 22 মার্চ পর্যন্ত, যা অব্যাহত থাকবে। 23 মার্চ ফুটবল ম্যাচের পর আবার 26 মার্চ পর্যন্ত এই প্রক্রিয়া অব্যাহত থাকবে। সুখবর আছে বিশ্বনাথ, সুমন রেজাদের জন্য। নেপালে হোটেলে নিজেদের কাজ নিজেদেরকে করতে হচ্ছে না তাদের। হোটেল বয়রা স্বাস্থ্যবিধি মেনেই ফুটবলারদের সেবা দিবেন। নেপালে করোনা পরিস্থিতি এখনো লাগাম ছাড়ায়নি। নিয়ম মেনে অনুমতি সাপেক্ষে হোটেলের বাইরে যেতে পারবেন ফুটবলাররা। দর্শকও থাকবে গ্যালারিতে। হোটেলে আমরা একটা ফ্লোর চেয়েছি যে ফ্লোরটাতে শুধু আমরা থাকবো এবং একটু রেস্ট্রিকশন অনুযায়ী রাখতে বলছি, যে আমাদের বাইরের কোনো লোক যেন এখানে কম আসে। এই কারণে আমরা স্বাস্থ্যবিধি মেনে চলার জন্য আমরা হয়তো কাপড় টাপড় সব হোটেলেই দিয়ে দিব, কিন্তু আমরা তাদের কাছে সেপারেটলি চেয়েছি যে একটা ফ্লোর চেয়েছি, যে একটা ফ্লোরের জন্য আমাদেরকে রাখা হয়। 22 মার্চ দলের সঙ্গে যোগ দেবেন অধিনায়ক জামাল ভুঁইয়া। একই দিন যোগ দেবার কথা রয়েছে গোলকিপার কোচ লেস ক্লেবেলির। মেহেদী নাইম, সময় সংবাদ, ঢাকা। ভোরের সময়ের শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। পুলিশের মুঠোফোন কোম্পানি গ্রামীণ ফোনের ডাটাবেজে হানা, পোস্টপেইড সিমে ক্রেডিট বাড়িয়ে 3 কোটি টাকা আত্মসাৎ। কল সেন্টার পরিচালনায় চুক্তিবদ্ধ প্রতিষ্ঠানের 4 কর্মী গ্রেফতার। পাবনায় সরকারি জমি দখল করে ভবন নির্মাণের অভিযোগ। ইউএনওর ব্যক্তিগত গাড়ি চালকের বিরুদ্ধে ইজারা নেয়ার দাবি অভিযুক্তের। তদন্ত করে ব্যবস্থা নেয়ার আশ্বাস। এবং আবারও ওয়াশিংটন মস্কো দ্বন্দ্ব চরমে। মার্কিন নির্বাচনে হস্তক্ষেপের জন্য চড়া মূল্য দিতে হবে পুতিনকে, হুঁশিয়ারি বাইডেনের। অভিযোগ প্রত্যাখ্যান রাশিয়ার। এই ছিল ভোরের সময়ে, সঙ্গে থাকুন সময়।